সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 968তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ ফারহানের জীবনের কলিজা কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে জোরহাত করেও বাবার হাত থেকে রক্ষা পায়নি কিশোরী। এই গল্পটা শুধুমাত্র একটা গল্প নয়, আমি মনে করি যে এই গল্পটা প্রতিটা মায়ের জন্য, প্রতিটা মেয়ের জন্য একটা সতর্কতার মেসেজ। এই গল্পটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়েন, আপনার ভিতরে এক অন্যরকম সতর্কতার জন্ম হবে। দেখেন, আমার বাবা বলেছিল যে সাবধানের কোনো মাইন্ড নেই, এবং প্রতিটা গল্প থেকে আমি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে গল্প থেকে আপনারা কিছু একটা শিখেন। এবং আমার জীবনের গল্পের অনুষ্ঠানে প্রত্যেকটা গল্প থেকে মানুষ কিছু না কিছু শিক্ষা নেয়, এটা মনে করি আমি গল্পগুলো প্রচার করি। এবং আজকের যে গল্পটা, বন্ধুরা, একটা মা যদি ভালো হয়, আমি নিশ্চিত করে বলতে পারি একটা মা যদি ভালো হয় তার মেয়েটা কখনো খারাপ হয় না। একটা মা যদি ভালো হয় ওই মেয়ের সংসার কখনো ভাঙে না। বেশিরভাগ ক্ষেত্রে শুধু খারাপ মায়ের কারণে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়। এই গল্পটাই তার আরেকটা প্রমাণ। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে রাজশাহীর ভাই ফারহানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারহান হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমাদের পরিবারে আমার ছোট দুইটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল তিন ভাই এক বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কাজী, আমার বাবা একজন সরকারি কাজে ছিলেন। এছাড়াও আমাদের অনেক বেশি জায়গা সম্পত্তি আছে। আমাদের এই সয় সম্পত্তি আমার বাবা বাগা বন্ধক দিয়ে অনেক ভালোভাবেই বাবার কাজের কাজ করে খুব সুন্দর করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমি আমার জীবনের বেশিরভাগ সময়, অনেকটা সময় জুড়ে আমার বাবাকে পাইনি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমার বাবা অনেক মোটা ছিল এবং সবসময় অসুস্থ থাকতো। ডাক্তার বারবার সতর্ক করেছিল স্বাস্থ্য কমানোর জন্য, কিন্তু কোনোভাবে আমার বাবার স্বাস্থ্য কমানো যাচ্ছিল না। এবং আমার বাবার ডায়াবেটিসে প্রবলেম ছিল, যার জন্য অনেক কম বয়সে বলতে আমার অনেক কম বয়সে আমার বাবা মারা যায়। এবং আমাদের পরিবারে আরও একটা ঘটনা আছে। আমার জীবনটা আসলেই দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ঘেরা একটা জীবন। আমি যখন ক্লাস 3-তে পড়ি, ঠিক ওই সময় আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যায়। বাবাকে ছেড়ে চলে যাওয়ার এই একটাই কারণ ছিল, আমার মা আমার বাবাকে পছন্দ করতো না। বিয়ের পর থেকেই আমার বাবার প্রতি আমার মায়ের তেমন কোনো ভালোবাসা ছিল না, কারণ আমার বাবা দেখতে কালো ছিল এবং অনেক বেশি মোটা ছিল। এত বেশি স্বাস্থ্য ছিল যে আমার বাবা একা একটা রিকশায় বসতে পারতো না, এবং কোনো রিকশা ড্রাইভার আমার বাবাকে রিকশায় নিতেও চাইতো না। এরকম একটা মোটা মানুষের সাথে আমার মা কোনোভাবেই সংসার করতে পারতেছিল না। বিশেষ করে আমার বাবার নাকি সবচেয়ে বেশি সমস্যা ছিল নাক ডাকা। আমার বাবা যখন রাতের বেলায় ঘুমাতো খুব প্রচণ্ড বিকট শব্দ করে নাক ডাকতো, যার জন্য এই রুমে তো দূরের কথা, আশেপাশে রুমেও কোনো মানুষ ঘুমাতে পারতো না। আমি ক্লাস 3-তে পড়া অবস্থায় আমার বাবা মায়ের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া দেখতে পাই, এবং ঝগড়ার এক পর্যায়ে আমার মা অতিষ্ঠ হয়ে আমার বাবাকে ছেড়ে চলে যায়। এবং আমার মা চলে যাওয়ার পরে মা অন্যত্রে বিয়ে বসে। যদিও এরপরে 3-4 বছর আমার খোঁজখবর নিয়েছিল, আমি কোথায় আছি, কেমন আছি, ভালো আছি কিনা, এমন করে খোঁজখবর নিয়েছিল। কিন্তু একটা পর্যায়ে আমার মা নতুন করে যেখানে বিয়ে হয়েছে সেখানে আমার সৎ ভাই বোন হওয়ার পরে আমার মা প্রায় পুরোপুরিভাবে আমাকে ভুলে গেছে। এরপর থেকে মা ঠিক তেমনটা আমার আর কোনো খোঁজখবর নেয় না। শুরু হলো আমার বাবার সাথে থাকা, এবং আমার মা চলে যাওয়ার ঠিক 1 বছর পরেই আমার বাবা আবারও বিয়ে করে, এবং আমার সেই সৎ মায়ের ঘরে আমার 2টা ভাই আর একটা সৎ বোন আসে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমার বাবা সেকেন্ড টাইম যে সৎ মাকে বিয়ে করে, আমি কোনোদিনও সেই সৎ মায়ের কাছে কখনো তেমন আদর ভালোবাসা পাইনি। আমি জানি না তিনি কেন জানি সবসময় আমাকে অন্যরকম দেখতো, এবং কথায় কথায় আমার মাকে দিয়ে আমাকে খোঁটা দিত। আমাকে বলতো, তুই তো তোর মায়ের মতোই হবি, তুই আর ভালো কী হবে।
অলওয়েজ আমার আম্মুকে ধরে, আমার আম্মুর নাম ধরে আমার সাথে খারাপ ব্যবহার করতো। আমি জানি না আমার অপরাধটা কী ছিল। আমি আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? এবং আমার বাবা ওই পর্যন্ত কিন্তু আমাকে সাপোর্ট করতো। আমার সৎ মা আমাকে যতই অত্যাচার করতো, অবিচার করতো, আমার বাবা আমাকে সাপোর্ট করতো। কিন্তু ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে যায়, 7 কি 8-এর কাছাকাছি সময় আমার আব্বা মারা যায়। তো আব্বা মারা যাওয়ার পরে আমি তখন বড্ড একা হয়ে পড়ি। তখন আর আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, কোনো মানুষটা যে আমাকে সাপোর্ট দিবে। এবং কথায় কথায় আমার সৎ মা আমার সাথে খারাপ ব্যবহার করতো। ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার সৎ মা আমার পড়াশোনা বন্ধ করে দেয়। আমাকে বলো তোর পড়াশোনা করতে হবে না, তুই পড়াশোনা করবি না। আমার পড়াশোনা বন্ধ করে দেয় এবং আমি দীর্ঘ 1 বছর যাবৎ কোনো পড়াশোনা করি নাই। 1 বছর পরে এলাকার লোকজন সবাই মিলে আমাকে টাকা উঠাইয়া, মানে সবাই মিলে চাঁদা দিয়ে পুনরায় আমাকে আবার স্কুলে ভর্তি করিয়েছে। আমার সৎমাকে যখন জিজ্ঞেস করা হলো, আমার সৎমা বলল যে এই পরিবারে ইনকাম করার মতো কোনো মানুষ নাই। জমি জমা বন্ধক দিয়ে আমি যে টাকা পাই, জমিতে ফসল ফলিয়ে যে টাকা পাই, সেই টাকা দিয়ে আমি আমার এতগুলো ছেলে মেয়ে নিয়ে ঠিকমতো চলতে পারি না। তার উপরে আবার ফারহানের পড়াশোনা, এটা আমার পক্ষে সম্ভব না। এটা বলার পরে আমার গ্রামবাসীরা মানে একটা চাঁদা উঠিয়ে আমাকে পুনরায় আবার স্কুলে ভর্তি করে, আমি পুনরায় আবার এখানে পড়াশোনা করি। এমন করে সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে আমি এসএসসি পাস করি। এসএসসিতে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো একটা রেজাল্ট হয়। আমার রেজাল্ট আউট হওয়ার পরে আমার গ্রামের যে গণ্যমান্য লোকজন আছে, আমি তাদের সাথে বসি, কথা বলি যে কী করা যায়। তারা আমাকে বলে তুই একটা কাজ কর। তারাই আমাদের গ্রামের আরেকটা পরিবারের, ভালো একটা পরিবারের সাথে কথাবার্তা বলে আমাকে তখন ঢাকায় পাঠিয়ে দেয়। মানে একটা লোক আমার দায়িত্ব নেয়, তিনি হচ্ছে মানে চাকরি করতো আর কি, সরকারি চাকরি করতো, রাজধানী ঢাকাতেই থাকতো। ওনার বাড়িও ছিল রাজশাহীতে, আমাদের গ্রামেই। তো গ্রামের মানুষ তখন আমাকে এই লোকটার কাছে আমাকে পাঠিয়ে দেয় এবং আমি তখন ওনার বাসায় আসি। তো বাসায় আসার পরে সত্যি কথা বলতে গেলে যেটা সেটাই আর কি, ওনার বাসায় আসার পরে আমি ওনার বাসার সব কাজ করতাম। ওনার দামি গাড়ি ছিল, গাড়ি পরিষ্কার করতাম এবং ওনার গার্ডেন পরিষ্কার করতাম, ঘরবাড়ি পরিষ্কার করতাম, আবার ওনার বাসায় থাকতামও। উনি আমাকে আবার পড়াশোনাও করাইতো। আমি কলেজে ভর্তি হয়েছি, কলেজের টাইমে কলেজে যেতাম এবং বাসায় পড়ার সময় পড়তাম এবং বাকি পুরো সময়টাই আমি ওনার বাড়িতে এটা ওইটা টুকিটাকি সব ধরনের কাজ করতাম। কিন্তু উনি আমাকে অনেক আদর করতো। শুধুমাত্র যে কাজ করাতো সেটা বললে ভুল হবে, উনি আমাকে অনেক আদরও করতো, যত্ন করতো, ভালোবাসতো। তো রাজধানী ঢাকায় আসার পরে আমি আর আমার পরিবারের সাথে আর কোনো যোগাযোগ করি নাই। আমার মায়ের সাথে শুধু আমার একদম ছোট যে বোনটা ছিল, আমার বোনটা সবার ছোট ছিল, এই বোনটার জন্য আমার কষ্ট হতো। আমার বোনটা আমাকে অনেক আদর করতো, ভালোবাসতো। ছোটো বোনটার জন্য খুব কষ্ট হতো। এই জন্য মাঝে মাঝে মানে পাড়া প্রতিবেশীর মোবাইলে ফোন করে, আমার এক চাচি ছিল আমার পার্শ্ববর্তী ঘরেই, চাচিরে ফোন দিয়ে বলতাম যে চাচি একটা কাজ করেন না, ওরা একটু ডাইকে আনেন, আমি একটু ওর সাথে কথা বলবো। তো আমার ছোটো বোনটাকে ডাইকে আনতো, আমি ছোটো বোনের সাথে কথা বলতাম এবং আমি চাচির মাধ্যমে বিকাশ করে আমি চাচিরে টাকা দিতাম মাঝে মাঝে আমার ছোটো বোনটা যাতে এটা ওইটা কিনে দেয়। মানে ছোটো বোনটার অনেক ভালোবাসতাম এক কথায় বলতে গেলে। তো ভাইরা আসলে আমার সাথে ভালো ছিল না। আমি গ্রামে থাকা অবস্থায় ভাইরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, অনেক দুর্ব্যবহার করতো, আমার গায়েও পর্যন্ত হাত তুলতো। কিন্তু আমার ছোটো বোনটা আমাকে গোপনে গোপনে অনেক বেশি ভালোবাসতো। এই জন্য বোনটাকে আমি সবসময় মিস করি। আমার বোনের কথা আমার খুব বেশি মনে পড়ে। যাই হোক, আমি রাজধানী ঢাকার বুকে কোনো এক শিল্পপতির পরিবারে আমি সেখানেই থাকতেছিলাম। একটা পর্যায়ে আমি সেখান থেকেই এইচএসসি পরীক্ষা দিই, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার ইন্টারের রেজাল্টও অনেক ভালো হয়, মানে খুব ভালো একটা রেজাল্টে আমি ইন্টারমিডিয়েট পাস করি। এবং ইন্টার পাস করার পরেই ওনার নাম ছিল খোকন কাকা, আমি ওনার খোকন কাকা বলে ডাকতাম, নাম ছিল আব্দুল খোকন। তো খোকন কাকা তখন আমাকে বলতেছে তুই কি করবি, একটু চিন্তা ভাবনা কর। উনিও সামনে রিটায়ারে চলে যাবে, উনি যে গভর্নমেন্টে চাকরি করে ওখান থেকে উনি রিটায়ারে চলে যাবে, না রিটায়ার্ড হয়ে যাবে। তো আমাকে বলতেছে দেখ ফারহান, এই শহরে যতই পড়াশোনা করবি একটা ভালো চাকরি পেতে হলে হয় মোটা অঙ্কে টাকা লাগবে, আর না হলে তোর উপরের মহলে কোনো ভালো লোক লাগবে যাদের সুপারিশে তোর চাকরি হবে। এখানে মেধার ভিত্তিতে চাকরি খুব কম লোকেরই হয়। আমি তখন বললাম যে কাকা তাহলে কী করবো? উনি আমাকে বলে দেখ কয়েকদিন পরে আমার রিটায়ার্ড হয়ে যাবে, এরপর আমি তোর জন্য কোথাও তকদির করতে পারবো না, মানে তোর জন্য কাউকে সুপারিশ করলে আমার কাজ হবে না। কিন্তু এখন যদি আমি সুপারিশ করি তাহলে আমার কাজ হতে পারে। তা তুই যদি ইন্টারমিডিয়েট যেহেতু পাস করছিস, এখন চাইলেও কোনো গভর্নমেন্টে বা সরকারি চাকরি করতে পারবি, আমি কি তোর জন্য কোথাও চাকরি দেখব? আমি তখন বললাম কাকা বাবা বলেন মা বলেন সবই তো আপনি, আমার তো এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই। এখন আপনি যদি মনে করেন যে আপনি আমার জন্য কোনো একটা ভালো চাকরি দেখবেন তাহলে দেখেন। এবং আমাদের গ্রামের যে মানুষরা ছিল, প্রতিটা মানুষ খোকন কাকা যখন গ্রামে যাইতো সবাই খোকন কাকার হাত ধরে বলতো যে ফারহানের দিকে খেয়াল রাখো, ওরে কখনো কষ্ট দিও না। বাবা মা ছাড়া একটা ইতিম ছেলে, আমাদের গ্রামে খুবই ভালো একটা ছেলে, দিনদার নামাজি, যথেষ্ট ভালো একটা ছেলে, ওর প্রতি তুমি খেয়াল রাখো, তুমি আল্লাহর কাছে ভালো পাইবা।
এই বলে গ্রামের সাদা ধবধবে দাড়িওয়ালা মুরব্বিগুলো যখন খোকন কাকাকে এই ধরনের কথাগুলো বলতো এবং খোকন কাকা তখন খুব অনুপ্রেরিত হয়ে আমাকে তখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় উনি খোঁজখবর নিতে থাকে। একটা সময় ফায়ার সার্ভিসে তখন লোক নেবে, মানে ফায়ার সার্ভিসে লোক নেবে, তো তিনি তখন ওইখানে আমার অ্যাপ্লিকেশন করলো, আমার ডকুমেন্ট সব জমা দিল এবং জমা দেওয়ার একটা পর্যায়ে ওখান থেকে আমার চাকরি হলো, তবে সেটা হচ্ছে ড্রাইভিং চাকরি, মানে ড্রাইভিং পোস্টে খালি আছে, ড্রাইভিংয়ে নিয়ে যাবে। তো আমি কিন্তু ড্রাইভিং পারতাম না, তো ইমিডিয়েটলি তখন খোকন কাকা তার পকেট থেকে টাকা দিয়ে আমাকে ড্রাইভিং শেখাইলো এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি খুব ভালো একজন ড্রাইভার হলাম। হওয়ার পরে এই ফায়ার সার্ভিস কোম্পানিতে আমার তখন চাকরি হয়, মানে ফায়ার সার্ভিসে চাকরি হয়। আমি ইন্টারভিউ দিই, মানে এবং ওই খোকন কাকার সরাসরি সুপারিশে, উনি একদম সরাসরি সুপারিশ করে এবং ওনার ওই সুপারিশে তকদিরের কারণে আমার চাকরিটা খুব সহজে হয়ে যায়। চাকরি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমার ভিতরে যে কষ্টটা ছিল এই কষ্টটা আর নাই, আমি মোটামুটি একটা ভালো অবস্থানে চলে গেলাম এবং চাকরিটা করতেছি, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। এভাবে আমি প্রায় 3 বছর মতো চাকরি করি এবং এরই মাঝে খোকন কাকা রিটায়ার্ড হয়ে যায়, মানে রিটায়ারমেন্টে চলে যায়, উনি তখন গ্রামে চলে যায়। আমি তখন রাজধানী ঢাকায় ফায়ার সার্ভিসের যে আপনার ছিল আর কি, আবাসন ছিল, থাকার জায়গা ছিল আবাসিকে, আমি তখন ওইখানে থাকতাম সরকারিভাবে, ওইখানে থাকতাম এবং ফায়ার সার্ভিসে কাজ করতাম। 3 বছর পরে আমার যে ছোটো বোনটা ছিল, আমার ছোটো বোনের বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হলে পরে আমি কিন্তু আর কখনোই গ্রামে যাইনি, মানে ফায়ার সার্ভিসে চাকরি হওয়ার পরে অনেকবারই খোকন কাকা বলেছিল গ্রামে যা, আমি কিন্তু গ্রামে যাইনি। কিন্তু গ্রামের যে মসজিদ মাদ্রাসা সহ গ্রামের উন্নয়নমূলক কাজগুলোতে আমি অনেক সাহায্য সহযোগিতা করতাম, খোকন কাকার মাধ্যমে আমি টাকা পয়সা দিতাম। এরকম করে আমার ছোটো বোনের বিয়ে যখন হয় তখন আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। আমার বোনটা আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া তুমি যদি না আসো আমি কিন্তু বউ সাজবো না। তো এইভাবে ছোটো বোনটা যখন বললো, দেন একটা পর্যায়ে বাড়িতে গেলাম এবং আমার বোনের বিয়ের 2 দিন আগেই গেছি এবং আমি নিজ হাতে আমার বোনকে বিয়ে দিই, ছোটো বোনটাকে। খুব আনন্দ ফুর্তি করে সবার সাথে উল্লাস করে আমি তখন ছোটো বোনকে বিয়ে দিই। কিন্তু আমার সৎ মা আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, ওনার রাগ আমার উপরে, আমি নাকি আমার সৎ ভাইদের জন্য কিছুই করি নাই। ভাই আপনারা যারা আছেন তারা হয়তো সবাই জানেন যে ফায়ার সার্ভিসে চাকরি করা একটা মানুষ কখনো ঘুষ খেতে পারে না এবং তার যে নিট স্যালারি, শুধুমাত্র এই স্যালারির টাকাটাই সে পায়, এছাড়া বাইরে থেকে ফায়ার সার্ভিস কর্মীর কোনো ইনকাম থাকে না। এই জন্য আমার ভাইদেরকে আমি ঠিক অতটা টাকা পয়সা দিতে পারি নাই, যার জন্য আমার সৎ মা আমার উপরে রাগ যে আমি আমার সৎ ভাইদের জন্য কোনো কিছুই করি নাই। তো যাই হোক, আমি তখন আমার সৎ বোনটাকে বিয়ে শাদী সম্পূর্ণ করে আমি পুনরায় আবারও ঢাকায় চলে আসি। তো ঢাকায় আসার পর আমি চাকরি করতেছি, তাও প্রায় 8 মাসের মতো চাকরি করি, মানে আমার বোনের বিয়ের পরে। তা চাকরি করতেছি আর মনের ভিতর কেমন জানি একটা কষ্ট সবসময় কাজ করে, মানে অলওয়েজ একটা অজানা একটা কষ্ট আমার মনের ভিতরে ভিড় করে, যে মা নাই, বাবা নাই এবং আপন বলতে ছোট বোনটা ছাড়া আর তেমন কেউই নেই। সবসময় নিজের মনের ভিতরে কষ্ট কাজ করতো এবং অলওয়েজ আমি কান্নাকাটি করতাম। তো আমার আসলে ওরকম কোনো বন্ধুবান্ধব ছিল না যার সাথে আমি আমার মনের দুঃখটা শেয়ার করতে পারবো, বা হয় না যে একটা মানুষের কাছের বা পাশের কোনো মানুষ থাকে, আমার আসলে তেমন কেউই ছিল না। আর আমি দেখতে শুনতো অতটা মানে সুন্দর ছিলাম না, আমি অনেকটা আমার বাবার মতো হয়েছে, কালো হয়েছি। তো এই কারণে আমার হয়তো কোনো গার্লফ্রেন্ডও হয়নি, কোনো প্রেমিকাও হয়নি। কিন্তু এরকম করে আমার একটা মাত্র জায়গা ছিল যে জায়গায় আমি আমার দুঃখ সুখটা শেয়ার করতাম, সেটা হচ্ছে ফেসবুক। আমি ফেসবুকে যাইতাম এবং ফেসবুকের ওয়ালে আমি তখন আমার মনের কষ্টগুলো সবসময় লিখতাম। অনেক সময় দেখা যায়, মানে ধরেন ফায়ার সার্ভিসের যেই ইয়েতে থাকতাম, আবাসিকে থাকতাম, ওইখানে ক্যান্টিনে থাকতাম, ছাদের উপরে উঠে অনেক সময় চাঁদের সাথে ছবি উঠাইতাম, বা একাকিত্ব নীরব খুব সেট ধরনের পোস্ট আমি করতাম, অনেক ইমোশনাল পোস্ট করতাম। এবং এই ইমোশনাল পোস্ট করার কারণে অনেক মানুষ আমাকে নক দিত বা আমাকে ইনবক্সে লিখতো, আবার অনেকেই কমেন্টে লিখতো যে ভাই আপনার মনে এত কষ্ট কেন। আমি সবসময় ওই ইমোশনাল পোস্টগুলোই করতাম। তো একে তো যারা ফায়ার সার্ভিসে কাজ করে ওরা তো হচ্ছে মানুষের বিপদের বন্ধু। ধরেন কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও আগুন লেগেছে, কোনো মানুষ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইখানে আমরা তখন দৌড়ে যাই। তো কাজটাও দুঃখের, পোস্টগুলোও দুঃখেরই দিই, তো সব কিছুর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। তো এভাবে সময়গুলো কাটতে কাটতে অনেক দিন পরে, মানে চন্দ্রিমা রাত ছিল, চাঁদের আলো ছিল আকাশে অনেক। তো চাঁদের আলো থাকার কারণে আমি তখন চাঁদের সাথে একটা ছবি উঠাই এবং ছবি উঠে খুব ভালো একটা ক্যাপশন দেই যে মা তুমি হয়তো এই আকাশের চাঁদ হয়ে আছো, তুমি আমায় দেখতে পাও, আমি তোমায় দেখতে পাই, কিন্তু মা না তুমি আমায় ছুঁতে পারো না আমি তোমায় ছুঁতে পারি, তোমার আলোতে আমি আলোকিত, কিন্তু মা আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। মানে আমার কাছে আমার যে মা ছিল, যে জন্মদাতা মা ছিল, তিনি আমার কাছে মনে হতো যেন তিনি আমার কাছে মৃত। আমি এটাই সবসময় মনে করতাম। এখানে আমার আরেকটা দুঃখ আছে, একটা পর্যায়ে আমি আমার সৎ মায়ের কাছেও যাই। আমার সৎ মায়ের অনেক বড় একটা, মানে আমার আপন মায়ের অনেক বড় একটা পরিবারে বিয়ে হয়।
তো বিয়ে হবার পরে আমার সৎমা আর আমার আপন মা আমাকে ঘরে ঢুকতে দেয় নাই, মানে গেট থেকে আমাকে বিদায় করে দেয়। এবং সেদিন থেকে আমি আমার মাকে মৃত ভাবছি, যে যিনি আমাকে জন্ম দিয়েছে তিনি আমার মৃত, তিনি জীবিত না। এটা মনে করে আমি তখন এই পোস্ট দিয়ে থাকি, মানে ফেসবুকে পোস্ট করি, এবং এই ছবিটা প্রচুর ভাইরাল হয়। অনেকগুলো ফেসবুক পেজের ভিতরে তখন এটা, বা ফেসবুক গ্রুপের, তখন অনেক গ্রুপ ছিল, ফেসবুকে অনেকে গ্রুপ ব্যবহার করতো। তো গ্রুপের মধ্যে তখন এটা গ্রুপে শেয়ার হয়ে যায়, সবাই শেয়ার দেয়, এবং এটাতে প্রচুর পরিমাণে লাইক আসে। আমার মনে আছে প্রায় 20K, মানে 20,000-এর মতো লাইকে ছবিটার মধ্যে পড়ে। তো সেখানে অনেকেই কমেন্ট করে, এর ভিতরে মানে আপনার পান্না খান বলে একজন মহিলা, তিনি আমাকে কমেন্ট করে এবং প্রচুর পরিমাণের আমাকে কল করে। উনি আমার ইনবক্সে মেসেঞ্জারে খুব কল করে। আমি আসলে কারো কল খুব একটা রেসপন্স করতাম না। আর আমি তো ফায়ার সার্ভিসে চাকরি করি, এর জন্য বেশিরভাগ আপনার ফায়ার সার্ভিসের পোশাক পরা, ফায়ার সার্ভিসের গাড়ির সামনে ছবি পোস্ট করতাম, যেহেতু আমি ড্রাইভার ছিলাম। এখান থেকে উনি যখন আমাকে এতবার করে কল দিচ্ছিল, এক পর্যায়ে ওনার কলটা রিসিভ করলাম। রিসিভ করার পর উনি কান্না করতেছে, মানে হুপিয়ে কাঁদতেছে। আমি বললাম যে আপনি কান্না করতেছেন কেন, আপনার নাম কি? বলে আমার নাম পান্না খান। আমি বললাম আপনি কোথায় থাকেন? বলে আমি ঢাকাতে থাকি। আমি বললাম ও আচ্ছা, তো আপনি কান্না কেন করতেছেন? আমাকে বলে বাবা তোমার কি মা নাই? আমি বললাম মা নাই এটা বললে ভুল হবে, মিথ্যা হবে, আসলে মা আছে, তবে থেকেও না থাকার মতো। তিনি আমাকে বলে বাবা আমি কি তোমার সাথে একটাবার একটু দেখা করতে পারি? তো আমি তো সরকারি চাকরি করতাম। আমি বলি দেখেন আসলে আমার তো সময় হয় না, আর দেখা যায় আমরা সব সময় দৌড়ের মধ্যে থাকি, কোন সময় কোথায় কোন বিপদ লেগে যায়, তো আমি আসলে কোনো সময় পাবো না। উনি আমাকে বলে তোমার ক্যাম্প কোথায়, তুমি কোন ক্যাম্পে থাকো, আমাকে বলো, আমি সেই ক্যাম্পেই যাব। তা আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু এতই রিকোয়েস্ট করতেছেন তাহলে আপনি আসেন, আমি আমার ক্যাম্পের ঠিকানা দিই। দেওয়ার পরে সেদিন আমার নাইটে অফিস ছিল, ডেতে না। তো ডেতে উনি তখন দুপুরের পরে প্রায় আপনার 2টা-2:30টার দিকে উনি আসে, এসে আমাকে কল দেয়। দিলে পরে আমি ক্যাম্প থেকে বের হলে অনেকে আবার ক্যাম্পে ঢুকানো যাবে না, নারীদেরকে ক্যাম্পে ঢুকানো নিষেধ। তো যার জন্য আমি পাশে একটা রেস্টুরেন্টে ওনার সাথে বসার পরে উনি মানে কাপড় দিয়ে পেঁচিয়ে আমার জন্য খাবার নিয়ে আসে। তো এভাবে আসলে কখনও কোনো দিন কেউ আমাকে আদর করে খাওয়ায় নাই। উনি একেবারে নিজ হাতে মানে ভাত মেখে মানে একদম টমেটো দিয়ে আপনার রুই মাছ দিয়ে রান্না করে নিয়ে আসছিল, সাথে পাতলা ডাল এবং লেবু দিয়ে, মানে একেবারে মধ্যবিত্তর যে খাবারগুলো হয় এরকমভাবে উনি একটা রেস্টুরেন্টে বসে আমাকে নিজ হাতে লোকমা ধরে খাওয়িয়ে দিয়েছে। এটা আমাকে এতটাই কষ্ট দিয়েছে, আমি আসলে মানে নিশ্চিত করে এটুকুন বলতে পারি যে আমার জীবনে কখনো কোনো দিন এইভাবে কেউ আমাকে আদর করে খাওয়াই দেয় নাই। আমার নিজের চোখের পানি চলে আসছে যে এই হতো মা, এটাই হয়তো মা। ক্লাস 3 পর্যন্ত আমি মাকে পাইছিলাম, কিন্তু কোনো দিন মা আমাকে এতটা ভালোবাসে নাই। সারাক্ষণই মা বাবার সাথে ঝগড়া করতো, বাবার সাথে মা ফাইটিংয়ে লিপ্ত থাকতো। কোনো দিন মায়ের কাছে আমি সেরকম ভালোবাসা পাই নাই, কিন্তু উনি আমার কাছে মনে হয় যেন তিনিই আমার মা। আমি মনের অজান্তেই চোখের পানিগুলো ছেড়ে দিলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। উনি আমাকে বলে বাবা কাঁদো কেন? আমি বললাম কেন কাঁদি জানি না, তবে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি আমার জীবনের এতগুলো বছর পার হওয়ার পরে আজ আমি মায়ের ভালোবাসা পেয়েছি, আজ আমি মায়ের স্পর্শ পেয়েছি, আজ আমি মাকে আমার দুনয়ন ভরে দেখেছি। উনিও তখন কান্না করে দেয়, এমন শাড়ির আঁচল দিয়ে আমার চোখের পানি মুছে দেয়। আমাকে বলো ফারহান কান্না করো না, যার দুনিয়াতে কেউ নাই তার তো আল্লাহ আছে। তোমার যখনই মন খারাপ লাগবে, একা লাগবে, তুমি আন্টিরে কল দিও, আমি তোমার সাথে কথা বলবো। আমি বলি আমি আপনাকে আন্টি ডাকতে পারবো না, আমি আপনাকে মা ডাকবো, যদি মা ডাকার অধিকার দেন তবেই আপনাকে কল করব। উনি আমাকে বললেন হ্যাঁ বাবা, আজকে থেকে তুমি আমার সন্তান, তুমি আমাকে ফোন দিও যে কোনো সময়। অনেক আদর করলো, ভালোবাসলো। একটা পর্যায়ে উনি চলে গেল, এবং এরপর থেকে আমার যখনই মন খারাপ হতো, মানে যখনই খারাপ লাগতো, একা লাগতো, আমি তখনই ওনাকে ফোন করতাম, এবং উনি ফোন রিসিভ করতো, কথা বলতো। খুব একটা মায়ার মধুর সম্পর্ক ওনার সাথে হয়। এভাবে একদিন 2 দিন নয়, প্রায় টানা 1 বৎসরের মতো ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। আমি ওনার বাসায় যাই, ওনার একটা মেয়েও আছে, তো বাসায় যাই, এবং ওনার কোনো ছেলে নাই, একটাই মেয়ে। তো বাসায় গেলে উনি আমাকে অনেক আদর করে, অনেক যত্ন করে। ওনার হাজব্যান্ড আছে, এবং ওনার হাজব্যান্ড মিডিয়াতে কি যেন একটা কাজ করে, কি মানে আপনার ক্যামেরাম্যান না জানি কি, মানে ক্যামেরার পিছনের কোনো একজন ব্যক্তি ওরকম করে কাজ করে। তো এইভাবে সময়গুলো কাটতে প্রায় 1 বছর ধরে ওনার সাথে আমার একটা সম্পর্ক থাকে, খুব মধুর সম্পর্ক। 1 বছর পরে উনি একদিন হঠাৎ করে রাতের বেলা আমাকে ফোন দিয়ে মানে খুব কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে, এবং ওনার কান্না শুনে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এরকমভাবে কান্না করতেছে কেন? আমি বললাম কী হয়েছে, আপনি কাঁদতেছেন কেন, কোনো সমস্যা? আর বললেন না বাবা আমার মনটা ভালো নাই। কী আর বলবো? আমি বলি না সমস্যা নাই, বলেন কেন কান্না করতেছেন, কী হয়েছে? আজকে সন্ধ্যা রাতে একটা জিনিস দেখলাম, এটা দেখার পর আমার কলিজাটা ফেটে গেছে।
আমি তখন বললাম যে কী হয়েছে, মানে কলিজা ফেটে যাওয়ার কারণটা কি আমাকে বলে। আমার মেয়েটারে, মানে ওনার যে একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল হচ্ছে পুনম, বলা ওনার মেয়েটা ক্লাস 9-এ পড়তো, ক্লাস 10-এ পড়তো। তো এই মেয়েটাকে ওর বাবা মানে খাবার টেবিলে খুব কঠিনভাবে খারাপভাবে মেয়ের শরীরে হাত দেয়। আপন বাবা, জন্মদাতা বাবা। উনি আমাকে ফোন করে এটা বললো। আমি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বললাম যে আল্লাহ, এটা কীভাবে সম্ভব। উনি আমাকে বলে, বাবারে এটাই তো চিন্তা করতেছি, এবং এটা আজকে একদিন না, এটা অনেক দিন ধরে হয়ে আসছে। আমি এটা দেখি, কিন্তু দেখার পর আমি কোনো কিছু বলি না ওনাকে। মানে কি বলবো, যে কিনা নিজের জন্মদাতা মেয়ের গায়ে হাত দিতে পারে, এর থেকেও তো নিকৃষ্ট কোনো বাবা দুনিয়াতে হতে পারে না। সে মিডিয়ায় কাজ করে, এখানে কাজ করে, ওইখানে কাজ করে, অলওয়েজ খারাপ মেয়েদের সাথে তার উঠা বসা। আমি সব কিছু মেনে নিয়েছি। এইসব বিষয় নিয়ে আমি ওনাকে কখনোই কোনো কিছু বলি না। উনি যদি ওই লাইনে কাজ করুনি করুক, উনি ওনার মতো করে থাকুক। আমি ওনাকে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করি না, কোনো বিষয়ে ডিস্টার্বও করি না। কিন্তু যখন আমার ঘরের মধ্যে আমার মেয়ের গায়ে এভাবে হাত দিল, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এরকম করে আমি বললাম যে দেখেন, আমি যেহেতু আপনার ছেলে, তো আপনার মেয়ে মানে আমার বোন, তো ঠিক আছে, আপনি যদি আমার কোনো হেল্প লাগে আপনি আমাকে বলেন। আমি কি থানায় ফোন করবো? যেহেতু আমি একজন গভর্নমেন্ট হোল্ডার, তো আমি কোথাও ফোন করে কি আপনাকে আইনে কোনো সাপোর্ট দিতে পারি? উনি আমাকে বলে যে না বাবা, এখানে আমি নিজের স্বামী, নিজের মেয়ে, আইনের সাপোর্টটা কী নিব? তবে মনের দুঃখ হলো, কষ্ট হলো, তোমার সাথে জাস্ট মনের দুঃখটা একটু শেয়ার করলাম, কষ্টটা বললাম। আচ্ছা ঠিক আছে। তো এরকম করে মাঝে মাঝে ওনার সাথে কথা বলতাম। এমন করে প্রায় 15-16 দিন পরে একদিন আমি অফিসে আছি, অফিসে কাজ করতেছি। আমাদের তো ধরেন যখন ডিউটি অবস্থায় থাকে, একদম রেডি হয়ে থাকে, মানে আপনার ঘন্টা বাজা মাত্র আমরা দৌড়ে গাড়িতে উঠে যাই। তো ওরকম আমি বসে আছি, উনি দুপুরবেলা এসে আমার কল দিছে। কল দিয়ে বলতেছে যে ফারহান, আমি তোমার ইয়ের সামনে, মানে অফিসের সামনে। আমি বললাম আমি তখন বেরোতে পারবো না, আমি ডিউটিতে, আমি 4টার পরে বেরোবো। বলছি ঠিক আছে, তুমি 4টার পরে বের হয়ে আমি আসি। পরে 4টার পরে বের হইলাম, এবং 4টার পরে বের হওয়ার পরে আমি দেখলাম উনি ওই একই রেস্টুরেন্টে বসে আছে, এবং ওনার গায়ে মায়ের অনেক দাগ, মানে অনেক জায়গায় ব্যান্ডেজ করা, এবং ওনার মেয়েরও মুখের অনেক জায়গায় মায়ের দাগ। মেয়েটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো এটা দেখার পরে আমার কাছে তখন খুব খারাপ লাগলো। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, এই অবস্থা কেন? উনি আমার বলতেছে কী আর করব, আমি আজকে এমন একটা জিনিস দেখলাম সকালবেলা, এবং এটা দেখার পর আমি সহ্য করতে না পেরে তোমার আঙ্কেলের গায়ে হাত তুলছে, এবং তোমার আঙ্কেল পরিপ্রেক্ষিতে আমাকে আর ওনার মেয়েটাকে উনি এভাবে মারছে। আমি পুনমরে জিজ্ঞেস করলাম, পুনম বলে হ্যাঁ, আমি মানে ও কাপড় ইস্ত্রি করতেছিল, পিছন থেকে নাকি এসে ওকে ধরে খারাপভাবে, যাই হোক এগুলো আমি বলতে চাই না। তো এরকমভাবে ধরার পরে ও একটু চিৎকার করে, পরে পাশের রুম থেকে ওর মা আসে, আসার পরে ওর মা এসা মারে, এবং সে নাকি ওই বাবা নাকি ওই সময় ড্রাগস নিচ্ছিল, মানে নেশাখোরা অবস্থায় ছিল। তো মা মেয়ে দুজনে ওনার সাথে মারামারি করে, এবং মারামারি করে বাসা থেকে একবারে বেরিয়ে চলে আসে। হাতের মধ্যে ব্যাগ আছে। তো আমারে বলতেছে আমি কোথায় যাব জানি না, তবে আমার একটা বান্ধবী আছে চিটংয়ে থাকে, ওর বাসায় চলে যাব, এবং গিয়ে দেখি কোনো কাজ টাজ পাই কি না, যদি কোনো কাজ পাই তাহলে কাজ করব, আর কি করব। তো আমার কাছে তখন খুব খারাপ লাগলো। আমার তো এই দুনিয়াতে আসলে আপন বলতে কেউ নাই, এই একটা মাত্র মহিলা পান্না খান। আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় যে একটা সন্তানের তার মায়ের জন্য যে আসনটা থাকে, সেই আসনে আমি ওনাকে বসাইছি। পরে আমি বললাম আপনি চলে যাবেন, এটা তো হতে পারে না, এবং কোথায় যাবেন? চিটংয়ে। আপনি ওই মহিলাকে চিনেন? বলে না, ওনার সাথে আমার ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারে পরিচয়, আমি ওখানে চলে যাব। বললাম মেসেঞ্জারে একটা মানুষের সাথে পরিচয়, ফেসবুকে পরিচয়, এটা তো ভালো হতেও পারে আবার খারাপ হতে পারে। আপনি এরকম আপনার একটা যুবতী সুন্দরী মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছেন, একটা বিপদেও তো পড়তে পারেন। তো এরকম করেন, আমি দেখি আপনার জন্য কী করতে পারি। পরে আমাদের এক বড় ভাই আছে, উনি আবার এখানে বউ নিয়ে থাকে ঢাকাতে, ওনার বাড়িও রাজশাহীতে। ভাইরে বললাম যে ভাই এই ঘটনা। উনি আমার বলে ঠিক আছে তাহলে আমার বাসায় পাঠিয়ে দাও, আমার বাসায় তো আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে। পরে আমার ওই বড় ভাইয়ের বাসায় আমি পান্নাকে এবং মানে পান্না খালাকে এবং ওর মেয়ে পুনমকে ওই বাসায় পাঠিয়ে দিলাম, আমার বন্ধুর বাসায়, মানে বড় ভাইয়ের বাসায়। তো সেই বাসায় উনি থাকতেছে এবং টুকিটাকিভাবেই চলতেছে, সময়গুলো এভাবে কাটতেছে। তো একটা বন্ধুর বাসায় আসলে কতদিন বা থাকা যায়, মানে ওরও তো ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, ওনারা কী মনে করবে। তো আমি আমার ওই বড় ভাই প্লাস বন্ধু ওনারা বললাম যে পান্না খালার কোনো কাজ দেওয়া যায় কিনা, টুকিটাকি যদি কোনো একটা কাজ দিতে পারি তাহলে ওনার মেয়েটাকে উনি পড়াশোনা করাইতে পারবে বা উনি একটা ভালো অবস্থানে যেতে পারবে। পরে আমাদের ক্যাম্পের ভিতরেই কিচিনে তখন ওনার জন্য একটা চাকরির ব্যবস্থা করা হয়, মানে ফায়ার সার্ভিসের ভিতরেই একটা বেসরকারিভাবে ওনার জন্য একটা কাজের ব্যবস্থা করি, এবং সেই কাজে আমি তখন এই পান্না খালাকে আমি তখন এখানে জয়েন করাই। তো উনি এখানে জয়েন করে এবং মোটামুটি ভালো টাকায় স্যালারি পায়, ভালো টাকায় বেতন পায়, এবং বেতন পাওয়ার পরে তখন উনি আলাদা একটা বাসা ভাড়া করে আমাদের ওই ফায়ার সার্ভিস অফিসের পাশেই একটা বাসা ভাড়া করে, ওই বাসায় উনি ওনার মেয়েকে নিয়ে থাকে। মেয়েটার পড়াশোনা করে না, পরীক্ষা দেয় নাই, এসএসসি পরীক্ষা সে আর দিল না,
এবং এই মায়ের সাথেই থাকতেছে। তো আমি যেহেতু ক্যাম্পে থাকি, উনি আমাকে সবসময় মানে আমাকে বলে বাসায় আসো, তোমার জন্য রান্নাবান্না করছি বা তুমি খাবা। একজন মানে আমাকে উনি সবসময় আমার অফিস থেকে যাওয়ার সময় উনি আমার মানে রুম থেকে আমার কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় যা আছে সব সাথে করে নিয়ে যায় এবং এগুলো ধুয়ে এর পরের দিন বিকালবেলা শুকিয়ে তারপর আমার জন্য নিয়ে আসে। মানে একটা মা যেরকম করে তার সন্তানকে যত্ন করে ভালোবাসে, একইভাবে উনি আমাকে ওভাবে ভালোবাসে। তো এরকম করে সময়গুলো কাটতেছে। আমি মাঝে মাঝে ওনার বাসায় যাই, বাসায় যেয়ে থাকতেছি, ফিরতেছি, ঘুরতেছি। আর আমার যে আপন মা ছিল সে তো তার মতো করে হারিয়ে গেল, এবং যিনি আমার সৎ মা ছিল তিনিও আমার সাথে কথা বলে না। শুধুমাত্র আমার যে সৎ বোনটা ছিল মাঝে মাঝে ওর সাথে আমার ফোনে কথাবার্তা হয়। ওই স্বামীর বাড়িতে খুব ভালো আছে, আবার ওর একটা মেয়ে বাবু হয়েছে। তো মেয়েটার সাথে আমি মাঝে মাঝে ফোনে কথা বলি। মানে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা অবস্থার মধ্যে আছি। খুব যে খারাপ আছি সেটা বলা যাবে না, ভালোই আছি। এরকম করে যাতায়াত করতে করতে আসতে যেতে যেতে একটা সময় পান্না খালা আমাকে বলে যে দেখো ফারহান, আমি তো অফিসে তোমার এখানে কাজ করি বা ক্যাম্পের ভিতরে কাজ করি, খুব একটা সময় পাই না। মেয়েটা বেশিরভাগ সময় বাসায় একা থাকে। তো আশেপাশের অনেক ছেলেরাই ডিস্টার্ব করে, বিরক্ত করে, এবং কোন সময় কোন ছেলে বাসায় ঢুকে আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায় এটা তো বলা যায় না। এবং ঢাকা শহরে তো খুব রিস্কি একটা জায়গা। তো একটা কাজ করি, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো মানে পাত্র পাওয়া যায় কিনা কোনো দিকে একটু খুঁজে দেখো। উনি আমাকে এরকম করে বললো। আমাকে যখন এটা জানাইলো আমি তখন চিন্তা করলাম যে উনি তো কথাটা আসলে খারাপ বলে নাই। যুবতী একটা মেয়ে, আর মেয়েটাও দেখতে শুনতে অনেক সুন্দরী, মানে এতটাই সুন্দরী ধরেন 1000 মেয়ের মাঝে দাঁড়া করাই দিলে ওকে এমনিই দেখা যাবে। অনেকটা বাংলাদেশি নায়িকা পপির মতো দেখতে লাগতেছিল, এবং বডি ফিটনেসটাও ঠিক ওনার মতোই ছিল, লম্বা, হাইট বা চেহারা টেয়ারা অনেকটা এরকম ছিল। তারপর আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ফায়ার সার্ভিসের দিকে দেখি কোথাও এরকম করে লোক পাওয়া যায় কিনা। তো আমি আমার অফিসের তো অনেকেই বিয়ে শাদী করে নেয়, অনেকে ওদের সাথে কথাবার্তা বলি বা বলি যে এরকম একটা মেয়ে এরকম। তো আমারই এক ফ্রেন্ড আর কেউ আমারে বলে তুই কি পাগল নাকি, এমনি আমারে বলে। তো আমি বললাম মানে পাগল হবো কেন, পাগল আর কি আছে। আমার বলে বেটা এরকম একটা সুন্দর মেয়ে কেউ হাতছাড়া করে। আমি বললাম মানি, বলে তুই তো বিয়ে করিস না, তুই বিয়ে কর, এরকম সুন্দর মেয়ে তুই পাবি নাকি বেটা, পুরীর মতো একটা মেয়ে, ওর বিয়ে করে সংসার কর। আর মেয়ের মাটা অনেক ভালো, আমাদের এখানে কাজ টাজ করে থাকে, এবং মেয়েটা তো ভালোই হবে, এটা তুই বিয়ে কর। এমন করে ও যখন আমাকে কথাটা বলে, আমি কিন্তু এই পর্যন্ত এই বিষয়টা কখনোই ভাবি নাই, এটা নিয়ে চিন্তাও করি নাই। তো যখন আমার বন্ধু আমার কথাটা বললো, আমি ঠান্ডা মাথায় ক্যাম্পে বসে বসে চিন্তা করতেছি আসলে আমার বন্ধু আমার কথাটা বললো যে কী বললো। পরে আমি চিন্তা করলাম আমার তো আসলে গার্ডিয়ান বলতে কেউ নাই, বাবাও নাই, মাও নাই। এই পৃথিবীতে অনেকেই থাকলেও আপন বলতে কেউই নেই। তো আমি ভাবলাম যে এখন যদি আমি ধরেন বিয়ে করি তাহলে আমাকে কে বিয়ে করাবে। একটা ছেলেকে বিয়ে করাতে হলেও তো তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা লাগে। তো আমারও বিয়ের বয়স ওই সময় প্রায় ওভার হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে তাহলে উনি যদি আমার কাছে মেয়েটা বিয়ে দেয় তো খারাপ হবে না, আমি বিয়ে করব। কিন্তু এখানে আরেকটা বিষয়, আমি তো ওনাকে মা করে ডাকি, মানে পান্না খালাকে মা করে ডাকি। এখন মা যদি আমি ওনাকে ডাকি তাহলে ওনার মেয়ে তো আমার কাছে আমার বোনের মতো, আর এই মেয়েও আমাকে ভাইয়া বলেই ডাকে, বড় ভাইয়া বলে ডাকে। চিন্তা করতেছি কি করা যায়। পরের দিন আমি আমার ক্যাম্পে গিয়ে আমার বন্ধুর সাথে শেয়ার করি বিষয়টা, যে দোস্ত তুই যে আমারে বললি, কিন্তু আমি তো বিষয়টা নিয়ে কালকে রাতে চিন্তা করলাম। আমার বলে চিন্তা করার কি আছে বেটা, তুই এর মেয়েটারে বিয়ে কর, ভালো থাকবি। পরে আমি বললাম দেখ আমি তো এটা বলতে পারবো না, তুই পান্না খালারে বল, দেখি পান্না খালা কী বলে। তো ও মনে হয় দুপুরবেলা পান্না খালারে বলে বিষয়টা, এবং বলার পরে রাতের বেলায় পান্না খালা আমারে কল দেয়। কল দিয়ে বলতেছে যে ফারহান আমার বাসায় আসো। পরে আমি বাসায়, মানে উনি যখন বললো দেন আমি বাসায় আসলাম। ওনার বাসা আমার ক্যাম্পের সাথে, বাসায় ঢুকলাম, এবং ঢুকার পরে আমার দিকে তাকায় মানে কান্না করে দিছে, মানে চোখের পানি ফেলতেছে। তো উনি খুব ইমোশনাল ছিল আর কি, অনেক আবেগ প্রবণিত। আমি তখন বললাম যে কী ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন, মানে এখানে কান্না করার কী আছে। পরে আমরা বলে এরকম একটা সুখের সংবাদ, এরকম একটা ভালো খবর তুমি অন্য একটা ছেলেকে দিয়ে আমার কাছে দিলা, তুমি বললে কি হতো। তখন ওনার মেয়েটা নাই, মেয়েটা রুমে, উনি আমার সাথে ড্রয়িং রুমে বসে কথা বলতেছে। পরে আমি বললাম যে সুখের খবর মানে আমি আসলে বুঝলাম না। উনি আমাকে বলে তোমার বন্ধু এরকম এরকম করে বললো যে তুমি নাকি নূপুরকে বিয়ে করতে চাও। তো আমি তখন নিচের দিকে তাকিয়ে আসছি, লজ্জাও পাইতেছি যে আসলে কী বলবো এরকম একটা প্রশ্নের উত্তরে। আমি তখন বললাম আসলে আমার দেখেন, আমার তো আর আপন বলতে কেউই নেই, এবং আপনিই আমার একমাত্র আপন। এখন আপনি যদি পুনমরে অন্য কোথাও বিয়ে দেন, অন্য একটা ছেলে আপনার মেয়ের জামাই হয়ে যাবে, তখন যদি আমার ভালোবাসাটা ভাগ হয়ে যায়, আপনি যদি তখন ওই ছেলেটাকে ভালোবাসতে শুরু করেন। তো এই জন্য ভাবলাম যে পুনমকে আমার কাছে বিয়ে দেন, মেয়ের জামাইকেও ভালোবাসেন, ছেলেকেও ভালোবাসেন, ছেলের ভালোবাসাও পাবো, মেয়ের জামাইয়ের ভালোবাসাও পাবো। তো সব ভালোবাসা আপনার কাছ থেকে নেওয়ার জন্য আমি এই কথাটা বলছিলাম। বরুণ আমাকে একদম জোরে ধরে বলে বাবা আমার কাছে, আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমি যদি এই মুহূর্তে মরেও যাই, আমার মরে গেলে আমার মনে হয় যে আমার অন্তরে কোনো কষ্ট থাকবে না। পৃথিবীতে আমার যত চাওয়া পাওয়া ছিল সব কিছু পূর্ণ হয়েছে। তো ঠিক আছে, আমি আমার এই প্রস্তাবে রাজি আছি। এবং তোমার গ্রামের বাড়িতে কে কে আছে?
তাদেরকে খবর দাও, আমার তো আর গ্রাম নয়, আমি তো এখানেই থাকি, এখানে এসে আমার মেয়েটাকে দেখে যাক, আমার পরিবার দেখে যাক, যদি সব কিছু ঠিক থাকে তাহলে বিয়ের সাথে নিয়ে আমরা সামনে দিয়ে কথা বলি। আমি তখন বললাম, আমার পরিবার মানে আমার তো পরিবারে কেউ নেই, এটা তো আপনি জানেনই, আমি দুনিয়াতে সম্পূর্ণ অসহায় একটা ছিলাম, আমার আপন বলতে কেউই নেই, এটা তো আপনি জানেন। উনি আমাকে বলে, মানে আপন বলতে তোমার মা, সৎ ভাই বোন, না কেউ আসবে না, আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দেন তাহলে আপনি আমার কাছে এমনিই বিয়ে দিতে হবে, আপনার মেয়ের জামাই বলেন, নিজের ছেলে বলেন, আমার গার্ডিয়ান আপনি, আপনি মেয়েরও গার্ডিয়ান, আপনার ছেলেরও গার্ডিয়ান। এমন করে বলার পরে তখন হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, সামনের শুক্রবারে আমি তোমাদের বিয়ের কাজ সম্পন্ন করব। ওই দিন ছিল বুধবার, বৃহস্পতিবার একদিন এবং শুক্রবারে। ঠিক শুক্রবারে আমি আমার ক্যাম্প থেকে বন্ধুবান্ধব কিছু নিয়ে গেলাম, ওই বাসার ভিতরে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করলাম, এবং অনুষ্ঠানের মাধ্যমে কাজিনের মাধ্যমে তখন এই পুনমের সাথে আমার বিয়েটা সম্পূর্ণ হয়। এবং আমার বিয়েতে সব অনেক মজা করে আমার বন্ধুবান্ধব যারা ছিল। আর এখানে আরেকটা কথা, আমার ছোটো বোনকে কিন্তু আমি আনি, আমার ছোটো বোন জামাই, আমি আমার সৎমাকে আর আমার ভাইদেরকেও বলি, কিন্তু আমার সৎমা আর ভাইয়েরা আসবে না, মানে ওরা আসবে না, ওরা বলে দিয়েছে। তো আমার ছোটো বোনটা আর ছোটো বোনের জামাই, ওর একটা মেয়ে বাবু আছে, ওরা আমার বিয়েতে আসে। যাই হোক, বিয়ে শাদী সব কিছু খুব ভালো করেই সম্পূর্ণ হলো। বিয়ে শাদী শেষ হওয়ার পরে আমার বোন চলে গেল, এবং আমি তখন পুনরায় আবারও ক্যাম্পে চাকরি করতে শুরু করি। মানে যেমন করে আগে কাজ করতাম তেমন করে কাজ করতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে তখন ঢাকা থেকে আমার ট্রান্সফার হয়ে যায়, বিয়ের প্রায় 3 মাসের মাথায় ঢাকা থেকে ট্রান্সফার হয়ে যায় চিটংয়ে। তো আমি তখন ঢাকা থেকে ট্রান্সফার হয়ে চিটংয়ের দিকে চলে যাই, এবং চিটংয়ে চলে যাওয়ার পরে চিটং যখন আমি চলে যাই আমার ওয়াইফকে নিয়ে, তো সেখানে আমার সৎমা বলতে আমার শাশুড়ি, মানে পান্না খালা যেখানে চাকরি করতো, আমার যে ক্যাম্পে চাকরি করতো, আমি চিটংয়ে চলে যাওয়ার পরে উনি তখন ক্যাম্প থেকে চাকরি ছেড়ে দেয়, ওই ক্যাম্পে চাকরি ছেড়ে দেয়। এবং চাকরি ছেড়ে দেওয়ার পরে উনি অন্য কোনো একটা কোম্পানিতে চাকরি করে, এবং ভালো টাকা স্যালারিতে, অনেক ভালো টাকা স্যালারি পায়, অনেক ভালো একটা জায়গায় চাকরি করে আর কি। তো উনি কিন্তু সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতো, একটা ইয়াং বয়সী টেনেন্টসের একটা ছেলে যেরকমভাবে ফেসবুক চালায়, উনিও সবসময় ফেসবুক চালাইতো, এবং মানে ফেসবুকে সবসময় অ্যাট্রাকশন করা ছবি আপলোড করতো, মানে নিজেকে দেখার মতো নিজেকে ওভাবে মানে পরিপাটি করে খুব সুন্দর করে প্রেজেন্ট করতো ফেসবুকে। এবং মাঝে মাঝে উনি ওনার বাসায় লাইভে আসতো, মানে খুবই মানে উৎসব মুখর একটা মহিলা ছিল আর কি। তো ক্যাম্প থেকে যখন চাকরি ছেড়ে দিলাম, আমি ভাবলাম যে হয়তো ভালো কোনো অবস্থায় পাইছে, ওইখানে চাকরি করতেছে। তো এরকম করে ওই চাকরিটা করতে গিয়ে উনি জানি না উনি কী পায়, মানে আমার কাছে মনে হয় হঠাৎ করে কোনো সোনার হরিণ পেয়ে যায়। মানে 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 খুব রিসেন্টলি হচ্ছে ঢাকা শহরে খুব মানে ভালো লাইফ লিড শুরু করে, ভালো অবস্থায় থাকতে শুরু করে, এবং ভালোভাবে চলাফেরা, মানে সব কিছুর মাঝে অন্য কেমন যেন একটা জাঁকজমট পরিবর্তন চলে আসে। এবং পুনমকে টাকা পাঠায় বা পুনমকে গোল্ড কিনে দেয়, পুনমের প্রতি ওনার অনেক টান ভালোবাসা। এমন করে আমার বাসায় আসার পরে এই হঠাৎ করে আমি ওনার মাঝে একটু 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 করে পরিবর্তন দেখতে পাই। পরিবর্তনটা ঠিক এরকম, উনি আমাকে বলে, তুমি আমার মেয়ের কোনো গয়না কিনে দাও না, আমার মেয়ের কোথাও ঘুরতে নিয়ে যাও না, বাসার মধ্যে আমার মেয়ের সবসময় আটকায় রাখো, এটা হতে পারে না, মানে এটা ওইটা বলে উনি সবসময় আমাদের পারিবারিক যে আমার মাঝে এবং পুনমের মাঝে একটা স্পেস তৈরি করে ফেলতেছে। তো এরকম স্পেস তৈরি করতেছে, আইসে বলতেছে আমার মেয়ে এরকম করে থাকবে নাকি, আমার মেয়েকে তুমি যত্ন করো না, ভালোবাসো না। উনি ওনার মেয়ের নিয়ে কক্সবাজার ঘুরতে চলে যায়, 5 দিন 6 দিন কক্সবাজার থাকে, সেন্ট মার্টিনে যায়, এখানে ওইখানে, মানে মেয়েকে নিয়ে উনি খুবভাবে মজা মাস্তি করে। আমি তো ভাবলাম ঠিক আছে, আমার শাশুড়ি যদি আমার বউ নিয়ে ঘুরে, আলহামদুলিল্লাহ, আমার তো কোনো প্রবলেম নেই। তো সব কিছুই ঠিক আছে। এরকম করতে করতে একটা সময় পুনম প্রেগনেন্ট হয়, এবং পুনম প্রেগনেন্ট হওয়ার পরে আমার বাবু হবে। কিন্তু এখানে পুনমের আম্মু তখন পুনমকে বলল যে ও তো তোরই ঠিকমতো চালাইতে পারে না, তোর ভরণ পোষণ দিতে পারে না, তোর খাওয়া দাওয়া ঠিকমতো করাইতে পারে না, তো সেখানে তুই মেয়ে নিবি কেন, মানে সন্তান কেন নিবি, আর সন্তান নেওয়ার প্রয়োজন নয়, সন্তানটাকে নষ্ট করে ফেল, এটা আমাকে বলে। তো এই জিনিসটা ধরেন আমার ভিতরে খুব বেশি কষ্ট দেয়, মানে ওনার প্রতি আমার যত ভালোবাসা ছিল, এই কথাটা বলার পরে মানে সব ভালোবাসা মুহূর্তের মধ্যে আমার ভেস্তে চলে গেল। যে এইটা উনি আমাকে কী বললো, যে আমার সন্তানটাকে উনি নষ্ট করে ফেলতে চায়, একজন বাবা হিসেবে তো এটা আসলে মানে মেনে নেওয়া সম্ভব না। খুব খারাপ লাগে, অতিরিক্ত কষ্ট হয় আমার মনে, যে এই কাজটা উনি কীভাবে করতে পারলো, উনি কীভাবে এমন মারাত্মক ধরনের একটা ঘটনা উনি ঘটাইলো। উনি আমার মেয়েটাকে মেরে ফেলতে চায়, মানে আমার মেয়ে সন্তান হবে, ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছিল। তো উনি বলে এই করার জন্য, পরে ওনার সাথে আমার দ্বন্দ্ব লাগে। আমি বলি যে তোমার আম্মা যেন আমার বাসায় না আসে, আজকের পর থেকে তোমার আম্মা যেন টোটালি আমার বাসায় না আসে, এবং তোমার আম্মা যদি আমার বাসায় আসে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই বলে আমি পুনমকে ধমকাধমকি করি এবং বলি যে ডিরেক্টলি তোমার আম্মা যাতে আমার বাসায় না ঢোকে। তো ওর আম্মাকে আমি ডাকলাম না, এবং পুনমের পেট বড় হলো, বাবু আসবে, ও আমাকে বলে যে দেখো আমার তো একটু টেক কেয়ার করা দরকার, আমাকে একটু যত্ন করা দরকার, আমার আম্মুটা আসলে মনে হয় ভালো হয়, আমাকে একটু দেখবে। আমি বলি না, তোমার আম্মু আসার দরকার নেই।
আমি প্রয়োজনে তোমার জন্য কাজের লোক রাখবো। আমি ওর জন্য কাজের মহিলা রাইখা ওরে যত্ন করাই বা সব কিছু ঠিক করাই, তারপরে ওর মাকে আমি আমার বাসায় আসতে দিই না, কারণ আমি জানি উনি আমার বাসায় আসলে একটা না একটা অঘটন উনি ঘটাই দিবে। যেহেতু উনি সন্তানটাকে পেটে হওয়ার সাথে সাথে উনি বলছে এটা নষ্ট করে ফেলার জন্য, এবং বাবু নষ্ট করার জন্য পুনমের সাথে প্রচুর ঝগড়া ঝামেলা অনেক কিছুই করছে। যাই হোক, আমি এরকম করে কাটতে কাটতে আমার একটা মেয়ের সন্তান হয়। তো আমার মেয়ের সন্তান আলহামদুলিল্লাহ অনেক কিউট হয়, অনেক সুন্দর হয়, অনেকটা দেখতে পুনমের মতো হয়, মানে পুনমের চেহারাটাই পায়। যাই হোক, আমার খুব ভালো লাগে। তো আমি ওই সন্তানটাকে নিয়ে খুব ভালো, নামটাও আমি পুনমের সাথে মিল রেখে পাপড়ি রাখি, মানে ফুলের পাপড়ি খুব সুন্দর করে রাখি। আমাকে পাপড়ি, মানে পাপড়ি নামটা আমার খুব পছন্দের ছিল, খুবই সুন্দর একটা নাম রাখি। তো এমন করে আমি মেয়েকে নিয়ে আর সব কিছুভাবে থাকতেছি। এভাবে প্রায় 1 বছর কেটে যায়, মানে আমার মেয়েটার 1 বছর হয়। তো 1 বছর পরে আমি মেয়ের জন্মদিন পালন করব। তো জন্মদিন পালন করব, আমার বউ আমারে বলতেছে একটা কাজ করি, আমি একটু আম্মারে আসতে বলি, আমার আম্মা একটু আসুক এবং আমার মেয়ের জন্মদিনে আমার মা থাকুক। আমি বললাম যে না, তোমার আম্মা থাকার প্রয়োজন নেই, তোমার আম্মা আসলেই তো ভেজাল করবে, এই করবে ওই করবে। আমাকে বলে দেখো এরকম করে বলতেছো কেন, আম্মা তো আর আগের মতো নাই, আম্মা তো অনেকটাই ভালো হয়ে গেছে, এবং তুমি আমার আম্মাকে নিয়ে কেন এরকম করে সন্দেহ করো, আসলে কোনো কিছু হবে না, আমি আমার আম্মাকে আনবো। মানে একটু রাগারাগি করে যে আমার আম্মার সাথে এরকমটাও করা ঠিক না, এটা ওইটা তো ঠিক আছে। আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে, তুমি যদি এরকম করেই বলতেছো তাহলে তোমার আম্মাকে আইনো। পরে আমার মেয়ের প্রথম জন্মদিনে ওর মাকে তখন আমি আমাদের বাসায় আনি, পান্না খালাকে আমাদের বাসায় আসে। তো আসার পরে উনি খুব ভালো হয়ে যায়, এই যে আমার উপরে, ওনার মেয়ের উপরে বা ওনার সাথে দিন ধরে আমি কথা বলি না, খারাপ ব্যবহার ছিল এরকম কোনো কিছুই নাই। উনি মোটামুটি অনেকটাই ভালো হয়ে যায়, নম্র ভদ্রভাবে আমার সাথে কথা বলে সব কিছুই ঠিক আছে। এবং একটানা 10 দিনের মতো আমার বাসার মধ্যে উনি থাকে, খাওয়া দাওয়া করে থাকে, মানে খুব ভালোভাবে। 10 দিন পরে আমাকে বলতেছে যে ফারহান, আসলে তো দেখা যায় যে আমার মেয়েটার তো আপন বলতে কেউ নাই, এবং তোমার তো দুনিয়াতে আপন বলতে কেউ নাই। যাই হোক, আমার নাতিনকে নিয়ে তোমার সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, তো সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো আমাকে মা ডাকছো, আমি তো তোমারই মা, তো আমার সব কিছু ক্ষমা করে দাও। আমি আমার মেয়েটাকে নিয়ে ঢাকায় যেতে চাই, আমার মেয়েটা কয়েকদিন আমার বাসায় থাকবে, আমার বাসায় কয়েকদিন বেড়াবে। আমি তখন বললাম, ও মা, আপনার বাসায় কি কেউ আছে নাকি? আপনি আমার বাসায় আছেন, একই তো কথা, আপনি আমার বাসায় আছেন, আপনি আপনার বাসায় গেলে শুধু বাসাটাই তো পরিবর্তন হবে, আর তো কেউ না, এবং ঢাকায় তো পুনমের আপন বলতে কেউই নেই, একই তো কথা, চিটংয়েই থাকেন। উনি আমাকে বলে, না বাবা, আমি একটু মেয়েটাকে নিয়ে ঢাকায় যাব, তুমি যেতে তো। তো পুনম আমাকে বলে, সমস্যা কি, আমি যাব, আমি আম্মুর সাথে ঢাকায় যাবো, আমি তো আম্মুর সাথে অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, তাহলে সমস্যা কি, আমি আম্মুর সাথে ঢাকায় যাব। এরকম করে যখন আমাকে বলে, আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আর কি আর করা, ঠিক আছে। আমি তখন তাদেরকে ট্রেনে উঠাই দিলাম, ঢাকায় চিটং থেকে ট্রেনে উঠে দিলাম, তারা ঢাকায় গেল। তো পুনম বললো 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ থাকবে, আমার সাথে সবসময় কথা হতো। তো 1 সপ্তাহ পরে আমি তখন বললাম, পুনম পাপড়িকে নিয়ে চলে আসো, পাপড়িকে আবার ডাক্তার দেখানোর ডেট আছে, মানে বাবুর একটু সমস্যা আছে, ডাক্তার দেখাবো। তাই আমি বললাম, তুমি আসো না, বাবুকে নিয়ে চলে আসো। এরই মাঝে ও হঠাৎ করে বলতেছে যে আমার আম্মু তো আমাকে যাইতে দিচ্ছে না। তাই আমি বললাম, মানে তোমার আম্মু তোমাকে যাইতে দিচ্ছে না মানে কি, তুমি আসবা না? পরে বলতেছে যে আমার আম্মু বলতেছে যে তোমার কাছে না যাওয়ার জন্য। তাই আমি বললাম যে ও মা, এটা তুমি কী ধরনের কথা বলো, আমার কাছে না যাওয়ার জন্য মানে আমার কাছে আসবা না কেন? আমাকে বলে, কারণ হচ্ছে যে তুমি, মানে তুমি ভালো স্যালারি পাও না, যে টাকা বেতন পাও ওই টাকা দিয়ে আসলে এই সমাজে থাকা যায় না, আমার কোনো ভবিষ্যৎ নাই, তুমি কোথাও জায়গা টায়গায় কেনো নাই, বাড়ি টাড়ি কেনো নাই, এবং এই অবস্থার ভিতরে আমি তোমার সাথে থাকলে আমার মেয়ের জীবনটাও একটা অনিশ্চিত জীবনের দিকে যাচ্ছে। তো আম্মু বলতেছে তোমার কাছে না যাওয়ার জন্য, আম্মু আমাকে অন্য কোথাও বিয়ে দিবে। আমি তখন বললাম, পুনম এটা তুমি কী বলতেছো, এটা কোনো কথা নাকি? আমার একটা মেয়ে সন্তান হয়েছে, আমার একটা পরিবার হয়েছে, দেখো আমি এই জন্যই তোমাকে বলছিলাম যে তোমার আম্মুকে আমার বাসায় আইনো না। তুমি জোর করে তোমার আম্মুকে আমার বাসায় আনছো, এবং শেষ পর্যন্ত তুমি তোমার আম্মুর সাথে চলে গেলা। তো এখন যাওয়ার পরে তোমার আম্মু তোমাকে আসতে দেয় না, তুমি কি বুঝতেছো? তখন আমাকে বলতেছে, এটা তো শুধু আমার আম্মুর কথা না, এটা আমারও কথা। আমি তখন বললাম, তোমারও কথা মানে তোমার কি কথা? আমাকে বলে, ঠিকই তো, বিয়ের পরে তুমি আমার কী দিছো? আমি বিয়ের পরে তোমার কাছে কী পাইছি? একজন বউ হিসাবে কোনো কিছু তো পাই নাই। তুমি আমাকে না কোথাও একটু ঘুরতে নিয়ে গেছো, না একটা ভালো কাপড় কিনে দিছো, না আমাকে একটুখানি স্বর্ণ কিনে দিছো। বিয়ের পরে আজকে এত মাস পর্যন্ত আমাকে তো একটা স্বর্ণেরও কোনো কিছু কিনে দাও নাই। তো আমি তোমার মতো স্বামী পাইছি, আমার তো কোনো কিছুও পাওয়া হয় না আমার জীবনে। তো আমি এমনি আমি তোমার সাথে থাকতে চাই না। আম্মু কী বলবে না বলবে এটা আমি জানি না, কিন্তু আমারই তোমার সাথে থাকার কোনো ইচ্ছা নাই। আমি তখন বললাম, পুনম তুমি জানো আমি সরকারি চাকরি করি, এটা ঠিক আছে, কিন্তু সরকারি আমি যেই কাজটা করি এই কাজে 1 টাকা ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই, এবং এরকম কোনো সুযোগ নেই যে 1 টাকা আমরা ঘুষ খেতে পারি। এবং আমি সৎ পথে যে টাকা ইনকাম করি ওই টাকা দিয়েই খুব কষ্ট করে আমি আমার বউ সন্তান নিয়ে আছি। তো এমন না যে আমি তোমাকে ঠিকমতো খাওয়াইতে পারি না, তোমার ভরণ পোষণ দিতে পারি না। ও তখন বলে, রিক্সা ড্রাইভারও কিন্তু তার বউরে খাওয়ায়, হ্যাঁ, রিক্সা ড্রাইভারও কিন্তু তার বউর উপবাস রাখে না, সবাই বউরে খাওয়ায়, এই খাওয়ানিতে আমার কিচ্ছু হবে না। তো প্লিজ তুমি আমাকে বিরক্ত করো না, আমি তোমার সাথে সংসার করবো না, সাফ কথা, আমি তোমার সাথে সংসার করবো না।
আমি বললাম পুনম এটা ঠিক না, প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো, তুমি চলে আসো, তুমি আর তোমার আম্মুর কথা শুনো না, তোমার আম্মু তোমাকে উল্টাপাল্টা বুঝাইতেছে, তুমি তোমার আম্মুর উল্টাপাল্টা বুঝ নিও না, তুমি প্লিজ চলে আসো। ও আমাকে একটা কথাই বলতেছে, আমি যাবো না যাবো না যাবো না বলছি, যাবোই না, আপনি কি করতে পারেন আপনি করেন। আমি পরে 15 দিন পর্যন্ত আসলো না, 15 দিন পরে ছুটি নিয়ে আমি পরে ঢাকাতে আসলাম। ঢাকাতে আসার পর ওর আম্মা তখন বাসাও চেঞ্জ করে ফেলছে, একটা দামি বাসার মধ্যে তখন থাকতেছে। আমি তখন যাচ্ছি, আমাকে ওখানে ঢুকতে দিচ্ছে না, মানে গেট দিয়ে আমাকে ঢুকতে দিচ্ছে না। এবং ঢুকতে না দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, মানে কী করা যায়। তো এভাবে আরও কয়েকদিন থাকার পর আমি আবার ঢাকা থেকে পুনরায় চিটংয়ে চলে আসি, এসে ওর মায়ের সাথে কথা বলি। মানে ওর মা অনেকবার কল দেওয়ার পর আমার কল রিসিভ করে। আমি তখন বলি যে আমি খালা বলি, মাও বলি না বা শাশুড়িও বলি, আমি যে পান্না খালা, আপনি আপনার মেয়েরে নিয়ে গেছেন বা আপনার মেয়ের অন্য কোথাও বিয়ে দিবেন, আমার কোনো আপত্তি নেই, সবই ঠিক আছে, কিন্তু আমার মেয়েটারে আমাকে দিয়ে দেন, আমার বাবুটা তো রাইখা লাভ নাই, আমার বাবুটাতে রেখে কী করবেন। উনি আমার বলে তোমার মেয়ে এখন আমার মানে মায়ের দুধ খায়, আমি দিব কীভাবে। আমি বললাম তো মায়ের দুধ খাই, ঠিক আছে, তো মায়ের দুধ খেলেই খাক, সমস্যা নেই, আমি হসপিটালের মহিলার দুধ খাওয়াবো, হসপিটালে আমি রাখবো, আপনি আমার মেয়েরে দিয়ে দেন, আমার বাবুরে দিয়ে দেন। আর আমাকে বলে যে ঠিক আছে আমি তো দিতে চাই, কিন্তু আমার মেয়ে তো দিতে চায় না, তো ঠিক আছে দিয়ে দিব। এই বলে একটানা প্রায় 7 মাসের মতো আমি ওনাকে সবসময় ফোন দিতাম যে আমার বাবুটা দিয়ে যান, অ্যাটলিস্ট আমার বাবুটা দিয়ে যান। 7 মাস পরে আমার মেয়েটা যখন দুধ ছাড়ে, মানে মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে, এই দুধটা ছাড়ার সাথে সাথে উনি আমার মেয়েটারা ঢাকা এনে দিয়ে, মানে চিটংয়ে এসে দিয়ে যায়। মানে আমি খুব অবাক হয়ে যাই যে কীভাবে পারলো, এবং এই পুনম কীভাবে পারলো যে নিজের সন্তানটাকে দুধ ছাড়া হওয়া মাত্রই ওর মাকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিল। এবং এই 7 মাসে পুনম যে কী করছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। ফেসবুক অ্যাকাউন্ট খোলে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলে, ইউটিউব চ্যানেল খোলে, ব্লগিং করে, এই জায়গায় যায় ওই জায়গায় যায়, মানে বাংলাদেশের একজন টপ ক্লাস লেভেলের মডেল হয়ে গেছে। এবং ওর ইউটিউব চ্যানেলও প্রায় 2 লাখের মতো সাবস্ক্রাইবার দেখলাম, এবং ফেসবুক পেজ খুলেছে, ইউটিউব চালাইতেছে, মানে সব কিছু মিলে ও খুব ফেমাস, মানে খুব ফেমাস একজন মেয়ে হয়ে গেছে। সাথে সাথে টিকটক, মানে টিকটক করতেও মানে এরকম একটা অবস্থা যে বাংলাদেশের কোথাও বড় কোনো জায়গায় টিকটক সেলিব্রিটির আসলে ওইখানেও চলে যেত, এবং ওকে 20,000 50,000 টাকা দিয়ে ওকে নিয়ে যেত, মানে এভাবে ওর কন্ট্রাক্ট করে ওকে নিয়ে যেত টিকটকের অনুষ্ঠানগুলোতে। এবং সে খুবই ফেমাস হয়ে গেছে আর কি, এক কথা অনেক ফেমাস। এবং তার মায়ের সাথে সে টিকটক করে, মা মেয়ে দুজনে মিলে টিকটক করে, দুজনে ফেসবুক লাইভে আসে, এবং প্রতিটা জায়গায় একটা কথাই বলে সে আনমেরিড, বিয়ে বসে নেয়, আনমেরিড, এটাই সে সবসময় বলতো। তার মাকে নিয়ে সে সবসময় ফেসবুক লাইভে আসতো, এগুলো করতো। তো আমি কিছুই বললাম। তো 7 মাস পরে যেহেতু আমার সন্তানটাকে আমার কাছে দিয়ে গেল, আমার মেয়েকে যদি আমার কাছে দিয়ে গেছে, তাহলে আর তার উপর আমার কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। এই যেখানে আছে সেখানেই থাকুক, যেভাবে ভালো আছে ওভাবে ভালো থাকুক, আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে খুব ভালো করে আছি। দেন আমি তখন আর বিয়ে শাদী করলাম না। আমাদের এখানকার একজন খালা আছে, খালা খুবই ভালো, আমি খালার বাসা আমার মেয়েটারা রাখতেছি। তো খালা আমার মেয়েটার খুব দেখভাল করতেছে, যত্ন করতেছে, ভালো করতেছে। আমার মেয়েটাকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এভাবে প্রায় আরও 1 বছর মতো কেটে গেল। আমি বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, কিভাবে একটা মা 1 বছর ধরে, মানে পুনম একটা বারের জন্য আমার মেয়েটাকে দেখতে আসে নাই। আমার মেয়েটা সবসময় মা 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 বলে কান্না করে, কিন্তু আমি মাঝে মাঝে বলি যে তুই এমন কপাল পর এমন এক মায়ের ঘরে জন্ম নিয়েছিস, আমি এমন এক মায়ের ঘরে জন্ম নিয়েছি, আমার ভাগ্যটাও খারাপ যে আমার মাও এরকম পরকে লিপ্ত আমার বাবাকে ছেড়ে চলে গেল। একইভাবে তুইও তোর মাকে হারাইলি, তোর মাও এরকম করে, তোর কোনো খোঁজ খবর নেই। আমার মেয়েটাকে নিয়ে আমি খুব দুঃখ করতাম। এই মেয়েটাকে নিয়ে ফেসবুকে অনেক পোস্ট দিতাম, ছাদের উপরে নিয়ে বসতাম, কান্নাকাটি করতাম। আমার এই দুঃখের পোস্টের ভিতরে ওর মা পান্না খান হাসি রিয়েট দিত, মানে হাসি রিয়েট দিত, এবং লিখতো কমেন্ট বক্সে, বাহ মেয়েকে নিয়ে তো ভালোই আছো, খুব বড় একজন অভিনেতা। আমাকে নিয়ে কটূক্তি করে কথাবার্তা বলতো। এবং উনি এরকমভাবে অনেকবার লাইভে এসে বলছে যে আমি ওনার অনেক ক্ষতি করছি, উনি চাইলে আমাকে চাকরিটা খেয়ে ফেলতে পারে, বা উনি আমার চাকরি নষ্ট করতে পারে, বাট উনি এটা করবে না, বিকজ আমি গরিব, আমার মা নাই বাবা নাই, আমি অসহায়, জন্য উনি চাকরি খাবে না, কিন্তু উনি চাইলে আমার চাকরি খেয়ে ফেলতে পারে। এরকমভাবে অনেকের কাছে আমার নামে রিপোর্ট দেয়, বা দরবার কারবার অনেক কিছু উনি করে। তা আমি আর কোনো কিছুর মধ্যে নেই। এরইভাবে আপনার বছরখানেক পরে হঠাৎ করে একটা নিউজ পেলাম বলতে আমি ফেসবুকে দেখলাম, ফেসবুকে একজন ভদ্রলোক যে হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক, একজন অস্ট্রেলিয়ার নাগরিক বাংলাদেশে আসছে, একপাশে পুনম আর একপাশে পুনমের মা, ছবি উঠায় ফেসবুকে দিতেছে, এবং এই লোকটাকে নিয়ে ঢাকা শহরের এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছে, মানে প্রচুর পরিমাণে ঘুরতেছে, অনেক ভালো আছে। তো আমি এগুলো ফেসবুকে মাঝে মাঝে রাতের বেলায় আইসা, অফিস থেকে আইসা ফ্রি সময় পাইলে ফেসবুকে ঢুকে মা মেয়ের কাণ্ডগুলো দেখি, মা মেয়ে কী করে, কোথায় যায়, এগুলো আমি মাঝে মাঝে একটু দেখি, এমনি দেখি, আসলে আমার তো আর কিছু করার নাই। আর পুনম কিন্তু আমাকে ডিভোর্সও দেয় নাই, এমন না যে আমাকে ডিভোর্স করে দিয়েছে বা আমি তাকে তালাক করেছি, এরকম কিন্তু কিছুই না। বাট সে অন্য কোথাও বিয়ে বসবে, তার মায়ের সাথে আছে, হয়তো অন্য কোথাও লিঙ্ক আছে, কোথাও সম্পর্ক আছে। এরকম করতে করতে হঠাৎ করে
এই আপনার প্রায় 2 মাস পরেই হঠাৎ করে একদিন দেখতেছি ফেসবুকের ভিতরে ওর মা পোস্ট দিল এই পুনমকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছে, এবং এটাই লিখলো যে বাবার সাথে মেয়ে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, আপনারা দোয়া করবেন, এটা বলে ফেসবুকে একটা পোস্ট দিল। এবং সেই বয়স্ক লোকটা, অস্ট্রেলিয়ান ওই লোকটা পুনমের সাথে আছে। তখন আমি বুঝে গেলাম এবং কমেন্ট দেখে আমি বুঝলাম যে ওর মা ওই ভদ্রলোকটাকে বিয়ে করছে, অস্ট্রেলিয়ান ওই লোকটাকে সে বিয়ে করছে, এবং বিয়ে করার পরে মেবি এই লোকটা পুনমকে নিয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করতেছি বিয়ে করেছে মা কিন্তু নিয়ে যাচ্ছে মেয়েকে, ঘটনাটাকে আমি তো বুঝলাম না। আমি তো এদের সাথে কথাবার্তা বলতে পারি না, আমার সাথে তো এরা আর কথাবার্তা বলেও না, এবং ওদের সম্বন্ধে যে খোঁজ খবর নিব ওই যতটুকু ফেসবুকের পাতার ভিতরে মানে ফেসবুকে নিউজ ফিডেই দেখতে পাই বাবা মানে মেয়েকে বা মেয়ের মাকে, এমনিতে তো আর কেউ আমাকে কোনো খোঁজ খবর দেয় না, বা কোথায় যায় কী করে না করে এগুলো তো আমি কিছু জানি না। এভাবে পুনম চলে গেল অস্ট্রেলিয়াতে, এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার পরেও সে এখান থেকে তার মা খুব ভালোভাবে হচ্ছে ফেসবুকে পোস্ট দিত, আমার মেয়ে ভালো আছে, মেয়ের জন্য দোয়া করবেন, এটা ওইটা খুবভাবে। বেশি দিন না পাই পুনম অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার 3 মাস পরেই হঠাৎ করে ওর মা আর ফেসবুকে খুব একটা আসে না, মানে ফেসবুকে খুব একটা আসে না, এবং ফেসবুকে দেখাও যায় না ওনাকে। এবং ওনার যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল মুহূর্তের মধ্যে অ্যাকাউন্টটা ওনার ভ্যানিশ হয়ে গেল, মানে ওনার ফেসবুক অ্যাকাউন্টে নাই। তখন আমি চিন্তা করলাম কী ব্যাপার, ফেসবুক অ্যাকাউন্টে নাই কেন, এবং ওই অ্যাকাউন্টটা পুরোই ব্লক করে দিয়েছে, মানে অ্যাকাউন্টে ডিলিট করে দিয়েছে। মানে পুনমের আম্মার কোনো অস্তিত্ব নাই, কোথায় আছে না আছে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমি তখন আস্তে আস্তে খোঁজ খবর নিতে শুরু করি যে কী ব্যাপার, এরকম পাওয়া যাচ্ছে না কেন। এবং এরই মাঝে আমার এক সহকারী বড় ভাই, যার বাসায় পুনমের আম্মা সর্বপ্রথম থেকেছিল, ওই বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি তিনি এখন খুব বড় একজন কর্মকর্তা ফায়ার ব্রিগেডের, তো ফায়ার সার্ভিস অনেক বড় কর্মকর্তা। ওনার মাধ্যমে আমি তখন জানতে পারি যে পুনমকে নাকি পাওয়া যাচ্ছে না, মানে যে লোকটা পুনমকে নিয়ে গেছে এই লোকটা একটা প্রতারক ছিল, এবং পুনমকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার পরে কী যে করছে পুনমের সাথে কোনো যোগাযোগ নাই, এবং ওর মা এখন এম্বাসিতে এখানে ওইখানে প্রশাসনের কাছে দৌড়দৌড়ি করতেছে পুনমকে আনার জন্য। আমি তখন হাসিও দিলাম, চোখের জলও ছড়াইলাম, হায়রে আল্লাহ, আল্লাহ মনে হয় বিচারটা এভাবেই করছে। তা আমি আর কোনো কিছু বলি না। এভাবে আরও 2 মাস কেটে গেল। 2 মাস পরে একদিন হঠাৎ করে আমি বাসায় এসে দেখি যে পুনমের আম্মা আমার বাসায়, মানে পান্না খালা। বাসায় আসা মাত্র আমার পা ধরে চিৎকার করে কান্নাকাটি শুরু করছে, বাবা তুমি আমার মেয়েটারে বাঁচাও, আমি তোমার সাথে অন্যায় করছি, তোমার অভিশাপ আমার এরকম হয়েছে, আমি আমার নাতিনটার উপর অন্যায় করছি, তোমার উপর অন্যায় করছি, যার জন্য আল্লাহ আমাকে এরকম একটা শাস্তি দিছে, তোমার দুটা পায়ে ধরে আমার মেয়েটারে বাঁচাও। আমি তখন বললাম আরে আমি আপনার মেয়েরে কীভাবে বাঁচাবো, আপনি আপনার মেয়ের অস্ট্রেলিয়া পাঠাইছেন আপনার স্বামীর সাথে, আমি এটা কীভাবে বাঁচাবো। পরে বলি এই লোকটা একটা প্রতারক ছিল, সে আমার সাথে ফেসবুকে সম্পর্ক করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে বিয়ে করেছে, এবং বিয়ে করার পরে সে আমার পাসপোর্ট আমার মেয়ের পাসপোর্ট 2টা পাসপোর্টে জমা দিয়েছে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে। তো সেখান থেকে আমার মেয়ের ভিসা হয়েছে, আমার ভিসা হয় নাই। সে বলছে এখন আমার মেয়েকে নিয়ে যাবে, এবং 2 বছর পর মানে 2 মাস পর আমাকে নিয়ে যাবে, ওইখানে কি আমার জন্য অ্যাপ্লিকেশন করবে, ওই বিয়ের ডকুমেন্ট এগুলো দিয়ে, তো এরপর আমাকে নিয়ে যাবে। এই কথা বলে ও চলে গেছে, আমার মেয়ের নিয়ে গেছে। এখন তো আমার মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই, মেয়ের ফোনও বন্ধ। লাস্ট কয়েকদিন মেয়ে আমার কাছে ফোন করে অনেক কান্নাকাটি করছে যে অস্ট্রেলিয়ান যে লোকটা আমার মেয়েটাকে নিয়ে গেছে, ওই লোকটা নাকি আমার মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করছে। এগুলো বলে আমার মেয়েটা আমার কাছে খুব কান্নাকাটি করছে, এখন তো রে বাবা আমার মেয়েটারে আমি পাই না, তুমি আমার মেয়েটারে বাঁচাও। তা আমি বললাম তো আমি তো কোনো সরকারও না, প্রশাসনও না, আর আমি কোনো পুলিশও না, কোনো ডিবিও না, বা আমি কোনো রেবও না, তো এটা দিয়ে আমি কী করতে পারবো। আমি ফায়ার সার্ভিসে চাকরি করি, আপনার বাসা আগুন লাগলে আমাকে বলেন, আমি আগুন নিবাইতে যাবো। উনি আমাকে বলে না তুমি সরকারি দপ্তরে চাকরি করো, অনেক লোকদের সাথে তোমার পরিচয় আছে, তুমি আমার মেয়েটারে বের করো। আমি তখন বললাম তো আপনি তো অনেক বের করলেন, অনেক দৌড়াদৌড়ি করলেন, অনেকের কাছে শুনলাম আপনি অনেক জায়গায় গিয়েছেন অ্যাম্বাসিতে এখানে ওইখানে। উনি আমাকে বলে আমি চেষ্টার কোনো ত্রুটি করি না, আমার কাছে যত টাকা ছিল আমি সব টাকা খরচ করে ফেলছি, আমার কাছে আর একটা টাকাও নাই, বাট আমি ওর মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। এই কথা বলে উনি আমার মেয়েটারে, মানে ওনার যে নাতিন ছিল, আমার পাপড়িরে ধইরা চিৎকার করে কান্না করে দিয়েছে। তা আমার তখন মনটা অনেক খারাপ হয়ে গেল, গরিব মানুষ তো ভাই, মানে কারো উপরে রাগ রাখতে পারি না। আমি তখন বললাম ঠিক আছে আপনি যান, আমি দেখতেছি। উনি বলে না আমি যাবো না, আমি তোমার বাসায় থাকবো, তুমি ছাড়া আমার মেয়েদের কেউ বের করতে পারবে না। পরে আমি আমার সিনিয়রদের সাথে আলোচনা করি, তারা তখন আমাকে প্রশাসনের সহযোগিতা দেয়, আমি প্রশাসনকে সব কিছু জানাই, এবং জানানোর পরে যখন আমি এই পুনমের যে পাসপোর্ট ছিল পাসপোর্টের কপিটা প্রশাসনকে দিই, তারা বলতেছে যে পুনম নাকি অস্ট্রেলিয়াতে যায়ই নাই, ও চলে গেছে দুবাইতে, এবং ও দুবাইতে গেছে অস্ট্রেলিয়াতে যায়নি। এবং যেই লোকটা সাথে ছবি উঠিয়েছে পুনমের মা বা পুনম যে লোকটাকে নিয়ে ঘুরেছে অস্ট্রেলিয়ান নাগরিক হিসাবে, সে মূলত হচ্ছে কেনিয়ান একজন মানুষ, তার বাড়ি কেনিয়াতে, এবং সে এর আগেও ইন্ডিয়াতে এই ধরনের ক্রাইমই করেছে, অনেক মানুষকে ইন্ডিয়া থেকে নিয়ে গেছে। এবং তার ডিটেলস যতটুকু বের করতে পারলাম যে তিনি একজন প্রতারক, এবং
এত বড় প্রতারক, সে বিভিন্ন দেশে যায়, টার্গেট করে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা সহ বিভিন্ন ধরনের এশিয়া মহাদেশের কান্ট্রিগুলোতে টার্গেট করে কোনো মেয়ের সাথে হয় প্রেমের সম্পর্ক করে কিংবা মেয়ের মায়ের সাথে এরকমভাবে সম্পর্ক করে উচ্চ বিলাসিতার স্বপ্ন দেখিয়ে ওই আসার পর মেয়েটাকে নিয়ে যায়, কোনো না কোনোভাবে নিয়ে গিয়ে ওটাকে বিদেশে নিয়ে বিক্রি করে ফেলে এবং একের অধিক মেয়েকে তিনি বিভিন্ন দেশ থেকে নিয়ে গেছে, এরকম রিপোর্ট ওনার নামে আছে। ইন্টারন্যাশনালি তিনি একজন ক্রিমিনাল, সোজা কথা যেটা। তো আমি এখন কি করব? আমি তখন প্রশাসনিক লেভেলে অগ্রসর হচ্ছিলাম। আমি দেখতেছি প্রশাসন চেষ্টা করতেছে, কিন্তু এমনভাবে যে চেষ্টা করতেছে হয়তো 1 বছর লেগে যেতে পারে। মানে জানেন তো, খুব স্লোলি হচ্ছে আর কি, খুবই স্লোলি কাজ করতেছে। তো এক পর্যায়ে আমি তখন যেহেতু জানতে পারলাম দুবাইতে নিয়ে গেছে, দুবাইতে আমি একটা আমাদের অফিসেই কাজ করতো একজন লোক ছিল আর কি, মানে উনিও ফায়ার সার্ভিসে চাকরি করতো। সেখান থেকে তিনি দুবাইতে একটা কোম্পানিতে চলে যায় এবং ওখান থেকে তিনি দুবাইয়ের পুলিশ হয়ে যায়, মানে পুলিশে চাকরি করে শেষ পর্যন্ত দুবাইয়ের পুলিশে কাজ করে, বাঙালিও ছিল। তো সেই লোকের সাথে আমি তখন যোগাযোগ করি, ওনার বাড়িও হচ্ছে আপনার ঢাকাতে। যোগাযোগ করার পরে তিনি একে সব কিছু দিয়ে দিলে তিনি বলে যে হ্যাঁ আমি ইনকোয়ারি করতেছি, তো সব কিছু পাওয়া যাবে, তুমি টেনশন করো না। এরকমভাবে উনিও ওনার মতো করে বেশ কয়েকদিন যাবৎ খোঁজাখুঁজি করে। সেখান থেকেও আসলে কোনো রকমের ভালো নিউজ বা ভালো বেনিফিট আমি পাচ্ছি না। একটা পর্যায়ে সেই দুবাইয়ের পুলিশ আমাকে বলে যে তুমি একটা কাজ করতে পারো, আমার কাছে একটা মাফিয়া নাম্বার আছে, তুমি যদি প্রশাসন দিয়ে চেষ্টা করলেও তোমার বউকে উদ্ধার করতে পারো, বাট তোমার অনেক টাইম লেগে যাবে। ওই মাফিয়ার সাথে কন্ট্রাক্ট যদি করো তাহলে মাফিয়া খুব সহজে তোমার বউকে উদ্ধার করে দিতে পারবে। উনি আমাকে একটা মাফিয়ার নাম্বার জোগাড় করে দিল। ওই মাফিয়ার বাড়িও কিন্তু ক্যানিয়াতেই ছিল, উনিও ক্যানিয়ার নাগরিক। তো ওনার সাথে আমি ইংলিশে কথাবার্তা বললাম এবং উনি আমার কাছে একটা টাকা, আমি ছবি পাঠালাম, সব কিছু পাঠালাম। উনি বলে হ্যাঁ আছে, কিন্তু একটা অ্যামাউন্ট তিনি আমাকে দিতে বললো যে এতটুকু অ্যামাউন্ট দিলে উনি এনে দেবে, এবং সেটাও বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ টাকার কাছাকাছি। সে আমাকে বলল যে 20 লাখ টাকা হয় বাংলাদেশি টাকা, ওই টাকাটা দিলে সে বের করে দিবে। এবং আমার ওয়াইফ, সে অনেক অসুস্থ, অনেক অসুস্থ, মারা যাবে, শারীরিক অবস্থা ভালো না, এবং বললো যে যদি বাড়ি থেকে যাতে নিয়ে যায়, ওই টাকাটা দিলে সে ছেড়ে দেবে বা উনি কাজটা করে দিবে। এবং ওই প্রশাসন থেকেও তাকে মোটামুটি চাপ দেওয়া হয়েছে। আমার ওই ঢাকার ভাইটা যিনি পুলিশে আসছে দুবাইতে, তো তিনি সহ বুঝাইলেও পরে এখন 20 লাখ টাকা লাগবে। পুনমের আম্মার কাছে 1 টাকাও নাই। উনি এই পর্যন্ত প্রায় 5-6 লাখ টাকা মানুষকে দিয়ে সব শেষ করে ফেলছে, উনি কোনো কিছুই করতে পারে নাই। তো আমিও তো প্রশাসনে চাকরি করি, প্রশাসন বলতে আমিও তো সার্ভিসে চাকরি করি, আমার কাছে অত টাকা নাই। এখন আমি শেষ পর্যন্ত টাকার জন্য আমি যে গ্রামে কখনোই যাই নাই সেই গ্রামের বাড়িতে গিয়েছি, এবং গ্রামের বাড়িতে গিয়ে আমার এলাকার চেয়ারম্যানকে ধরে আমি তখন আমার গ্রামের যে বাবার যে সম্পত্তি আছে, জমি আছে, আমি এগুলো বিক্রি করতে শুরু করছি। তো এই নিয়ে ধরেন আমার সৎ মা, আমার সৎ ভাই খুব ঝামেলা করেছে আমার সাথে, অনেক ঝামেলা করেছে, সেদিকে না যায় প্রচুর ঝামেলা করেছে এগুলো বিক্রি করাতে। তারপর আমি প্রায় 10 লাখ টাকার মতো জায়গায় বিক্রি করি। 10 লাখ টাকার জায়গায় বিক্রি করি, আরও 10 লাখ টাকা শর্ট। এবং এই 10 লাখ টাকা কোথায় পাবো? তো 2 লাখ টাকা এক বড় ভাইয়ের কাছ থেকে ধার নেই, বাকি 8 লাখ টাকা আমি তখন ব্যাংক থেকে লোন করি আমার চাকরির রেফারেন্স দেখে 8 লাখ টাকা ব্যাংক থেকে লোন করি। এবং লোন করার পরে তখন আমার এই টোটালি 20 লাখ টাকা ঝুঁকিয়ে আমার ওই পুলিশ প্রশাসনের মাধ্যমে, মানে দুবাই ওই পুলিশের মাধ্যমে আমি তখন সেই মাফিয়াদের হাত থেকে পুনমকে রক্ষা করতে সক্ষম হই। তো এই যে একটা ঘটনা, এটা কিন্তু প্রায় 1 দিন 2 দিনের না, প্রায় আমার এই পুরো প্রক্রিয়াটা করতে আমার প্রায় 7 থেকে 8 মাসের মতো লেগেছে। এবং সেখানে অনেক খুঁটিনাটি অনেক কথা আছে, দুবাইয়ের পুলিশের সাথে কথা বলা, বাংলাদেশের সহযোগিতা নেওয়া, প্রশাসনের সহযোগিতা নেওয়া, সব কিছুর সমন্বয়ে, অথবা আপনার যেই মাফিয়া ছিল মাফিয়ার সমন্বয়ে কিন্তু একটা পর্যায়ে আমি পুনমকে আনতে পারি। বাট এখানে অনেক লম্বা একটা প্রসেসিং, অনেক ওইদিকে না যাই। তো একটা পর্যায়ে পুনমকে বাংলাদেশে আনা হয়, এবং আনার পরে ওর অবস্থা এতটাই খারাপ ছিল, ও বাঁচবে যেটা কেউ বলে নাই। হসপিটাল মানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে ভর্তি করাই, এবং ঢাকা মেডিকেলেও ভর্তি থাকে, প্রায় 2 মাস যাবত ঢাকা মেডিকেলে ভর্তি থাকে। এরকম অবস্থা হয়ে গেছে যে ও যে বাঁচবে এটা কেউ বলে নাই। শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, এতটাই বাজে হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ হলো। সুস্থ হওয়ার পর আমি ওকে আবার চিটংয়ে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরেও আমার সাথে আবারও আছে, ও আমার পা ধরে কান্নাকাটি করতেছে, যা হবার তা হয়েছে, তুমি আর এটা নিয়ে কোনো অভিযোগ করো না, রাগ করো না, বা আমি তোমাকে বুঝতে পারি নাই, সব কিছু ঠিক আছে। আমিও ধরেন আমার দুধের ওই বাচ্চাটার মুখের দিকে, পাপড়ির মুখের দিকে তাকায় সব কিছু মেনে নিলাম। যাই হোক হয়েছে। এবার ভাই আমি সংসার চালাইতে পারি না। আমি তো ব্যাংক থেকে 8 লক্ষ টাকা একটা লোন করেছি। এবার ধরেন যে টাকা বেতন পাই সব টাকা প্রায় লোনে কেটে নেয়, এবং এই লোনটা তো আমি করেছিলাম শুধুমাত্র পুনমকে দুবাই থেকে আনার জন্য। এটা সে বুঝতে রাজি নেই। মানে মাস শেষে এরকম হয় যে আমি মাস শেষে বাজারটা ঠিকমতো করতে পারি না, মানে খুব
মানে এক কথায় বলতে গেলে খুব খারাপ অবস্থার মধ্যে চলে যাই। আমি যে বাসায় থাকি ওই বাসা ভাড়াটাও ঠিকমতো দিতে পারি না। হয়তো 3 মাসের 3 মাসের ভাড়া জমে যায়, 3 মাসে আমি 1 মাসের ভাড়া দিই। ওর জন্য ঠিকমতো কাপড় চোপড়ও কিনতে পারি না, মেয়েটার জন্য কিনতে পারি না। তো এরকমভাবে ধরেন খুব বেশি অভাব দেখা দেয়। তো অভাব যখন দেখা দেয় ওর সাথে আমার ঝগড়াটাও আস্তে আস্তে বাড়তেছে। আমি ওকে বলি যে এই যে আমি ঋণটা করলাম, এই ঋণটা আমি তোমার জন্যই করেছি, তুমি আমাকে ঋণ করতে বাধ্য করছো। তুমি তোমার আম্মার কথা শুনে কোন অস্ট্রেলিয়ার নাগরিক ধরে, তারা কেনিয়ার নাগরিক ধরে তুমি চলে গেলো অস্ট্রেলিয়ার কথা বলে দুবাইতে। তো তোমার জন্যই তো বের করে আমার বাপের ভিটা আমি বিক্রি করা লাগছে, এবং এখন আমি এরকমভাবে, তুমি বুঝবে না কেন? ও কিন্তু বুঝতে রাজি নেই। খাবার নাই কেন ঘরে, কাপড় চোপড় থাকবে না কেন, এটা কেন থাকবে না, ওইটা কেন থাকবে না, এই নিয়ে সে আমার সাথে খুব ঝগড়া। ওর মা কিন্তু আর এইসব বিষয়ে কোনো ইন্টারফেয়ার করে না, ওর মা ওর মায়ের মতো করে সরে গেছে। কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছি আমার পুনমের সাথে ঝগড়াঝাটি বাড়তেছে। এরকম করতে করতে পুনম পুনরায় আবারও বেবি কনসেপ্ট করে। এবার যখন বেবি কনসেপ্ট করে ও তখন নিজের ইচ্ছায় বেবিটা নষ্ট করে ফেলে। তো বেবিটা যখন নষ্ট করে আমি জিজ্ঞেস করি, ও আমাকে বলে আমার বেবি নর্মালি হইতো না, অবশ্যই সিজার করা লাগতো। আমি জানি সিজার করার মতো টাকা তোমার কাছে নাই, আর আমারও খরচ বেড়ে যাবে, এই জন্য খরচ যাতে আর না বাড়ে আমি এই জন্য বাবু নিলাম না। আমি বললাম যে এটা কোনো কথা হইলো, তুমি বাবু নিলা না? বাবু তুমি নিবা না কেন? বাবু যদি আল্লাহ দুনিয়াতে দেয়, এই বাবু রিজিকও তো আল্লাহ দিয়েছে, তা তুমি বাবু নিবা না কেন? এই সে আমার সাথে আবারও পুনরায় ঝগড়া ঝাঁটি ঝামেলা প্রচুর ঝামেলা করে যে তুমি বেশি বুঝো না, আমার কথার বাইরে চলো না, এই সে। ও একটাবারের জন্য এটা স্বীকার করতে রাজি নেই যে ও ওর মাকে ধরে ওর মায়ের প্রলোভনে পড়ে ও এরকম একটা প্রতারণার, এরকম একটা বড় মাফিয়া চক্রে পড়ে গেছিল। এবং সেখানে তার সাথে দুবাইতে কী হয়েছে এটা আপনারা সবাই জানেন। এরপরেও এরকম একটা ধর্ষিতা মেয়েকে আমি আবারও তারে নিয়ে সংসার করতেছি, এবং তাকে দুবাই থেকে ছুটে আনার জন্য যে পরিমাণে ঋণ আমি করেছি, সেই ঋণের চাপে পড়ে আমি ঠিকমতো বাজার করতে পারি না, চলাফেরা করতে পারি না, এটা সে মানতে পারতেছে না। একবেলা যদি ধরেন খাবারটা একটু 19 থেকে 20 হয়েছে বা খারাপ কোনো খাবার হয়েছে, এটা খাবে না, এরকম খাবো না, আমি খাবো না। মানে ও কোনোভাবে মাথা নত করতে রাজি নেই। এক কথায় বলে না যে গ্রামের মানুষরা বলে যে চুরিও চুরি আবার সিনেও চুরি। সে অন্যায়ও করেছে, অপরাধও করেছে, আবার সে এটা আবার বড় গলায় সাফাই গিয়ে যাচ্ছে যে না আমি ঠিক আছে, ঠিক আছে, আমার কোনো কিছু বলার নাই, কিছু করার নাই, আমি সহ্য করে যাচ্ছি। এরকম করে আরও 1 বছর মতো ছিলাম। 1 বছর পরে ভাই আমার মেয়েটারে রাইখা, মানে আমার পাপড়ি রাইখাও বাসা থেকে হঠাৎ করে উদয় হয়ে গেছে। তোর সাথে আমার মারামারি হইতো, লাস্ট কয়েকটা দিন খুব ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে অনেকবার। ওর মাকে ফোন দিয়া আমি জোরে মারছি, এগুলো ভিডিও কল দিয়ে ওর মারে দেখাইতো যে দেখো আমার গায়ে হাত তোলে। তো গায়ে যে আমি হাত তুলেছি এটা সত্য কথা, কিন্তু ভাই কেন গায়ে হাত তুলেছি? আমি তো শুধুমাত্র পুনমকে বাঁচানোর জন্য, বারবার আমি রিপিট করে একটা কথাই বলি যে আমি তো পুনমকে দুবাই থেকে আনার জন্যই তো আজকে আমি ঋণগ্রস্ত হয়েছি, তা না হলে তো আমি তো ঋণে পড়তাম না, আমি তো ভালোই ছিলাম। খুব একটা ফায়ার সার্ভিসে চাকরি করতাম, যেটাকে বেতন পাইতাম মিডিয়ামভাবে, তো আমি অনেক ভালো চলতাম, অভাবে কিন্তু ছিলাম না যে আমি কোনো বড় ধরনের কোনো অভাবে ছিলাম, এরকম না। এখন যতটুকু অভাব আমার লাইফে আসছে এটুকু তো পুনম এনে দিয়েছে, ওর মা এনে দিয়েছে, এটা আমি ওদেরকে বুঝাতে পারতেছি না। ও কোথায় চলে গেল পাই না। ওর মা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে পুনমকে নাকি, পুনম কই, ওর মোবাইল বন্ধ কেন? আমি বললাম আপনার মেয়ে আপনি জানেন কই গেছে? আপনার মেয়ে তো একবার নিয়ে এক বেটার কাছে দিছেন, সেখান থেকে তো আমার বাপের ভিটা বিক্রি করছেন, আমাকে এত টাকা ঋণে ফেলাইছেন, এখন আমি কী করে বলবো আপনার মেয়ে কোথায়? বলে আমাকে তুমি আমার মেয়েরে মাইরে ফেলছো। আমি বললাম দেখেন আপনি এগুলো কী বলতেছেন, আপনার মেয়ের আমি মাইরে ফেলছি। এবার উনি এই ভিডিওগুলো নিয়ে, এই যে ভিডিও ছিল না মেয়ের আমি মারছি, একটা পুনম ভিডিও করছে, ওই ভিডিওগুলো নিয়ে তখন আমার হেডকোয়ার্টারে উনি জমা দিছে। হেডকোয়ার্টারে জমা দিছে, তারপর হেডকোয়ার্টার থেকে আমাকে ডাকা হয়েছে। ডাকার পরে আমাকে জিজ্ঞেস করা হলো, আমি তখন বললাম যে হ্যাঁ আমি হাত তুলেছি। সেখানে ওরা আমাকে সাময়িকভাবে বরখাস্ত করলো। আর এখানে আমার নামে একটা মামলাও হয়েছে, থানাতে পুনমের আম্মা একটা মামলাও করে যে আমি ওকে গুম করে ফেলেছি বা মেরে ফেলেছি, একটা হত্যা মামলা দায়ের করে। সে মামলা এবং হেডকোয়ার্টারের অভিযোগের কারণে সাময়িকভাবে আমাকে ফায়ার সার্ভিস থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত করা হয় একে ঋণ, তার উপরে আবার এখান থেকে হলাম বরখাস্ত, আবার সেখানে পুনমকে খুঁজে পাই না। মানে সব কিছু মিলিয়ে আমি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি যে আমি আসলে আর নিতে পারতেছিলাম না। মানে মনে হয় যেন আল্লাহ এতটা কষ্ট কেন দিচ্ছ, তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও, আমি তো আর বাঁচতে পারতেছি না। এবং এই যে পুনমের আম্মা এই কাজটা করলো, আমি ওর মেয়েটারে নিয়ে কীভাবে থাকতেছি, কীভাবে খাইতেছি, কীভাবে চলতেছি, এগুলো আমার দেখার বিষয় না। উনি সরাসরি হেডকোয়ার্টারে কমপ্লেন করে দিল এবং আমার নামে মামলা করে দিল, প্রশাসনের মাধ্যমে মামলা করে দিল। আমার চাকরিটা উনি খেয়ে ফেললো, এক কথায় চাকরি খেয়ে ফেলছে, সাময়িক ডিসমিস, মানে চাকরি খেয়ে ফেলার মতোই অবস্থা। একটা সময় আমি আর দেখলাম যে আর কোনো উপায় নেই, আমি ঋণে এত পরিমাণের মানে ঋণের মধ্যে পড়ে গেলাম যে আমি স্বেচ্ছায় চাকরি তখন রিটায়ার দিয়ে দিলাম। আমি নিজে রিটায়ারে চলে গেলাম।
বরখাস্তর পরে জয়েনিং, খুব কষ্ট করে জয়েনিং পেয়েছি এবং সেখান থেকে আমি চাকরি রিটায়ার্ডে যে এলাম। রিটায়ার্ড হওয়ার পর আমি কিছু টাকা পাইছি, পেনশনের যে টাকাটা পাইছি সেই টাকাটা দিয়ে আমি তখন আমার যে ঋণটা ছিল, যে পুনমের জন্য আমি যে ঋণটা করছি, সেই ঋণটা থেকে আমি মোটামুটি একটু মুক্ত হয়েছি। ঋণটা মুক্ত হওয়ার পরে আমি সর্বশেষ হচ্ছে ঢাকাতে একটা চাকরি নিয়েছি। ঢাকাতে একটা চাকরি নিয়েছি, একটা রেস্টুরেন্টে চাকরি করি। তখন আমি একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছি, আমার মেয়েটাকে নিয়ে আমি তখন একটা রেস্টুরেন্টে আসি। তো পুনমের আম্মার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমি ওনার সাথে কথাও বলি না, কারণ মা আর মেয়ে মিলে তো আমার লাইফটাকে নষ্ট করছে, ওনাদের সাথে আমার আর কোনো কথা নাই। কিন্তু ভাই আপনি অবাক হয়ে যাবেন এখনকার কথাটা শুনলে। দীর্ঘ 2 বছর পরে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকাতে পড়ে আছি, পাপড়িকে নিয়ে ঢাকাতে পড়ে আছি। 2 বছর পরে আমি জানতে পারি পুনমকে পাওয়া গেছে বলতে পুনম আসলে হারায় যায় নাই। পুনম, আমি যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার ভাড়া তো আমি ঠিকমতো দিতে পারতাম না। তো ওই বাসার যে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালা বিদেশে থাকতো, কোন দেশে যেন উনি থাকতো, বিদেশের। তো ওনার ছেলে দেশে থাকতো, সে ভাড়াটারা উঠাইতো, সেই সব কিছু দেখভাল করতো। ছেলে একটা বিয়েও করছে এবং ঝামেলার পরে তার ওই বউ চলে গেছে। তো ওই ছেলের সাথে এই যে আমি ভাড়া দিতে পারতাম না, ছেলে সবসময় ভাড়ার জন্য আসতো এবং আমার বাসায় বসতো, পুনমের সাথে কথাবার্তা বলতো, পারিবারিক অভাব অনটনগুলা পুনম বলতো যে আমার টাকা দেয় না, পয়সা দেয় না। মানে আমি অফিসে থাকা অবস্থায় এই পুনমের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় এই বাড়িওয়ালার সাথে, এবং একটা পর্যায়ে সে ছলে বলো কৌশলে আমাকে কিছু না বলে বাড়িওয়ালা ছেলের সাথে পালায় যায়। বাড়িওয়ালা ছেলের সাথে পালায় যায় এবং এই সুযোগ ওর মা আমার নামে মামলাটা দায়ের করে, আমার চাকরিটা চলে যায়। মানে এখন পুনমের মা পুনরায় পুনমের ঘরে আরও একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এবং ওর স্বামীকে নিয়ে পুনম এতটাই ভালো আছে। দামি গাড়ি দিয়ে চলাফেরা করে, দেশের বাইরে ঘুরতে যায়, শপিং করে, এই করে ওই করে। কিন্তু ভাই একটা বারের জন্য আমার যে বড় মেয়েটা আছে পাপড়ি কোথায় আছে, কোন জায়গায় আছে, পাপড়িকে আমি কিভাবে বড় করতেছি, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। একটা বারের জন্য আমার সাথে যোগাযোগও করে না। আমার মেয়েটা এখন মোটামুটি অনেকটাই বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এখন যদি আমরা বলি ওর মায়ের কথা বলি, ও ঘৃণা করে। আমার এই গল্পগুলো সবও জানে, ওর কাছে বললেও বলে আব্বু এগুলো বইলো না, আব্বু তুমি চুপ করো, আমি সব শুনতে চাই না। মানে ওর মায়ের কথা শুনতেই পারে না, টোটালি শুনতে পারে না। ওর মায়ের কথা উনি বলিয়ে রেখে যায়, হ্যাঁ আমার আম্মুর কথা বললো না, আমি আম্মুর কথা শুনতে চাই না। এখন আমি ঢাকাতে আছি, যে রেস্টুরেন্টে চাকরি করতাম সেই রেস্টুরেন্টে ওয়েটার থেকে আমি এখন ম্যানেজার পোস্টে আসছি। মোটামুটি মাস শেষে 30-40 হাজার টাকা বেতন পাই। আমি এটাকে নিয়ে ঢাকার মাটিতে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালোই রেখেছে। আমি আর বিয়ে শাদী করি নাই, বা বিয়ে শাদী করার কোনো ইচ্ছে আমার মনে আর জায়গা নেই। আমার কন্যা সন্তানটারে বড় করে আল্লাহর ইসলামিক লাইনে বড় করে ওকে একটা বিয়ে শাদী দিয়ে আমি মরতে পারলেই শান্তি। গভীর রাতে বাসার ছাদে বসে বসে আপনার গল্পগুলো শুনি। ব্যস্ত এই শহরে কত মানুষ কত কিছুর মাঝে সময় কাটায়, তা আমার সময় কাটা আপনার এই গল্পগুলো শুনে ভালো লাগে। মনে হয় দুঃখী মানুষ শুধু আমি না, আমার কাতারে এরকম অসংখ্য মানুষ আছে, তাদের গল্পগুলোর মাঝে নিজের গল্পটা হারিয়ে ফেলি। তারপরেও আজকে কয়েকটা মাস ধরে চিন্তা করতেছি আপনাকে এই ঘটনাগুলো জানাবো। তারপরেও সংক্ষেপ করে আপনাকে বলেছি, কোথাও না বুঝে থাকলে যোগাযোগ করে নিয়ে আমার জীবনের ঘটনা আপনি মন চাইলে আপনার চ্যানেলে এটা আপলোড দিতে পারেন। তবে আমার মতো কিছু মানুষ হয়তো একটু শিক্ষা পাবে যদি গল্পটা আপনি প্রচার করেন। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজশাহীর ভাই ফারহানের জীবনের কলিজা কাঁপানো এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আমি জীবনের গল্পের অনুষ্ঠানে যে গল্পগুলো পাই এবং যে গল্পগুলো আমি পড়ি, সেখান থেকে বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি ভাই। সেটা হচ্ছে, যে মানুষটা একবার বেইমানি করতে পারে সে বারবার করতে পারে। এবং যতগুলো গল্প আমি পড়েছি এই পর্যন্ত, এই জিনিসটাই আমি দেখেছি। ধরেন কেউ একজন বেইমানি করে চলে গেছে, তাকে সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হচ্ছে এবং সুযোগ দিলে পরে সেই সেম কাজটা আবারও করে। যতগুলো গল্প পেয়েছি সে অভিজ্ঞতা থেকে বলতেছি। এই জন্য যে একবার বেইমানি করে সে বারবারে করতে পারে, এই জন্য কোনো ক্ষমা নাই। যদি আমার রাজশাহীর ভাই ফারহান ভাই যদি তার বউয়ের জন্য মরিয়া না হয়ে এই নূপুরকে খুঁজতে গিয়ে সে তার বাপের ভিটার জমি বিক্রি করলো, 8 লক্ষ টাকা ঋণ করলো, 2 লক্ষ টাকা ঋণ করলো, এই ঋণগুলো করার পরে সে পুনমকে খুঁজে বের করলো, এটাই তার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। যেটার খেসারত দিতে গিয়ে তার সরকারি চাকরিটাও গেল। এখন হয়তো আল্লাহর রহমতে উনি ভালোই আছে, কিন্তু এর চেয়েও ভালো তো উনি থাকতো, তাই না? এতটা বিপদে তো পড়তো না। তো এই জন্য যে মানুষগুলো একবার বেইমানি করে তাদেরকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দিতে নাই, কখনোই দ্বিতীয়বার সুযোগ দিতে নাই। কারণ যে একবার বেইমানি করে সে বারবার করতে পারে, এটাই স্বাভাবিক। অনেকে বলে ভাই ক্ষমা করে দেন, এবার হয়তো ভালো হয়ে যাবে। না ভাই,
ক্ষমা কখনোই করা যাবে না। যে একবার বেমানি করে তাকে ডিরেক্টলি ডিলিট করতে হবে, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। যাই হোক, আপনাদেরকে শুধু এতটুকুনি রিকোয়েস্ট করব যে গল্প থেকে যেটা শিখেছেন, ফারহান ভাই যে ভুলটা করেছে এই ভুলটা আপনি যদি না করেন এবং এই গল্প থেকে যদি আপনি বিন্দুমাত্র কোনো কিছু শিখতে পারেন, তো আপনার গল্প শোনা সার্থক, আমার গল্প বলা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।